আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? Yes, sir. থ্যাংক ইউ। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শুরু করছি। মাহির ফয়সাল, ফারাহ তাসনিম, Present, sir. প্রমিত দেবনাথ, কুসুমাই দাস, স্যার মাহির ফয়সাল। আহ, কুসুমাই দাস। ও আচ্ছা, মাহির মাহির, আচ্ছা ঠিক আছে। কুসুমাই দাস আছো? আচ্ছা। মাহিদাত হোসেন, Yes, sir. ইফতেখারুল সাকিব, জিশান আহমেদ, Yes, sir. লামিয়া সালসাবিল মিম, Present, sir. সামি আল বাশার, মার্ক দীপ্ত গোমেজ, Yes, sir. সামিন সাফওয়ান, আদ্রিজা পল, জ্যোতি সরকার। Sir, present Odrija. Odrija Paul. আচ্ছা আচ্ছা, Sushma is present. কুসুমাই দাস ঠিক স্যার আছে। দেবাঞ্জন প্রেজেন্ট স্যার। না, এত দূর আসেনি এখনো। জ্যোতি হুম। সরকার আছো? আচ্ছা। ফারজানা সাদিয়া, মুবাশশির বিন হাসান, Well, sir. দেবাঞ্জন কর্মকার, ইয়েস স্যার। তাসনিম জাহান, Present, sir. তাবাসসুম মুনির, প্রীতম আরেফিন, Present, sir. সাদিয়া ইসলাম, Present, sir. সিয়ামুজ্জামান, Present, sir. ফারিয়া সুলতানা, Present, sir. মালিহা নিগার, সাজিদ আবেশ। বলছে রাতের বেলা তো দেখলে ভয় পেয়ে যাবো। সাজিদ আবেশ আছো? সিফাতুল করিম। আচ্ছা, আমি একটু যাদের বাদ গেছে একটু আবার বলছি, দেখো জয়েন করছো কিনা। প্রমিত দেবনাথ, ইফতেখারুল সাকিব, সামি আল বাশার, সামিন সাফওয়ান, জ্যোতি সরকার, ফারজানা সাদিয়া, তাবাসসুম মুনির, ফারিয়া, সরি, মালিহা নিগার। Sir, Tabassum present. তাবাসসুম মুনির প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাদিদ আবেশ, সিফাতুল করিম। ওকে, কারো যদি মাইকে প্রবলেম থাকে বা জয়েন করে আসো, একটু ডিসকর্ডের ওই যে আমাদের সেকশনের যে কোয়েরিজ চ্যানেল আছে ওইখানে একটু জানে। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আমরা গতকাল কোয়ান্টাইজেশন পর্যন্ত দেখছিলাম, ওইটা জাস্ট একটু রিক্যাপ দিব। আমরা যে সিগন্যালটা এক্সাম্পল হিসেবে ইউজ করছিলাম সেটা ভ্যালু ছিল আমার -3 থেকে 5 পর্যন্ত, এবং আমরা দুই টাইপের কোয়ান্টাইজেশন স্কিম দেখছি এই সিগন্যালটার জন্য। একটা হচ্ছে মিড রাইজ আর একটা মিড ট্রেড। আমি একটু আবার কোয়ান্টাইজেশন ইন্টারভ্যাল গুলো জাস্ট লিখে রিক্যাপটা দিব। তো মিড রাইজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে সবগুলো কোয়ান্টাইজেশন ইন্টারভাল ইউনিফর্ম বা সমান হবে, এবং আমরা শুরু করি কোথায় থেকে সবসময়, সিগন্যাল। আমরা 1 ভোল্টের স্টেপ সাইজ পেয়েছিলাম। তাহলে আমাদের প্রথম যে কোয়ান্টাইজেশন ইন্টারভালটা মিড রাইজে, সেটা কত হচ্ছে? -3 থেকে আমার -2।
এখানে আমরা আগের দিন এটা বলছিলাম যে থার্ড ব্র্যাকেট মানে -3টা এই ইন্টারভালে ইনক্লুডেড, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে -2টা বাউন্ডারি হিসেবে কাজ করছে, কিন্তু সিগন্যালের ভ্যালু যদি -2 হয় সেটা আমার এই প্রথম কোয়ান্টাইজেশন ইন্টারভালে পড়বে না, তার পরেরটাতে পড়বে। সো ঠিক তার পরের ইন্টারভালটা আমার -2, -1, এভাবে আমরা যদি কন্টিনিউ করি আমাদের বাকিগুলো আমরা পাবো। জাস্ট একটু ফাস্ট লিখে যাই। এই হচ্ছে আমাদের মিড রাইজ কোয়ান্টাইজেশনের ইন্টারভাল গুলো। মোট 8টা ইন্টারভাল আমরা পেয়েছি, এবং প্রতি ইন্টারভালের জন্য আমরা কি করছিলাম, একটা করে কোয়ান্টাইজেশন লেভেল মানে সিলেক্ট করছিলাম। এবং সেটা আমরা কি বলছিলাম যে সবসময় যেই ইন্টারভাল সেই ইন্টারভালের যে দুইটা বাউন্ডারি আছে সেই দুইটার মাঝের ভোল্টেজটা বা মিডল পয়েন্টটা কোয়ান্টাইজেশন লেভেল হিসেবে সিলেক্ট করতে হবে যেন ইরোরটা মিনিমাম হয়। তাহলে আমার এই প্রতি কোয়ান্টাইজেশন ইন্টারভালের আমরা লেভেলগুলো যদি পাশে লিখি, আচ্ছা এখন এখানে যেটা খেয়াল করার বিষয় যে মিড রাইজে আমাদের সিগন্যাল জিরো কোয়ান্টাইজেশন লেভেল হিসেবে ইউজ করা যাবে না, সেটা এখানে ইউজ হয় নাই। আমরা সিগন্যাল জিরোটা কি বলছিলাম যে এই দুই ভ্যালুর এভারেজ, সো 5 প্লাস আমার -3/2 ইকুয়াল টু যে 1, সেটা কিন্তু এখানে ইউজ হয় নাই। এই ছিল আমাদের মিড রাইজ। আমরা মিড রেটটা একই সাথে লিখে ফেলি। এখানে মিড রেটে আমার যে দুইটা মেইন পার্থক্য মিড রাইজের সাথে, এক হচ্ছে সিগন্যাল জিরো আমাদের ইউজ করতে হবে লেভেল হিসেবে, আর আমার আচ্ছা ডিসকর্ডের চ্যাটে লিখতে বলছিলাম, ওরা মনে হয় ইয়েতে লিখছে জুমের চ্যাটে। এখন এখানে মাহি আর এমডি, তোমাদের তো আইডি বা পুরা নাম নাই জুমের আইডিতে, আমি তো বুঝতে পারছি না কারা মাহি কে আর এমডি কে, অনেকের নামে এমডি পরে আছে। দিয়েছি। আমি মাহি স্যার, আমারটা পরে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাপসী। ঠিক আছে। আর এমডি এমডি যে লিখছো ওটা কি পরে দিয়েছো? স্যার আমারটা পরে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা মিড ট্রেডের ইন্টারভাল গুলোর ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা চাইলেও এখানে সবগুলো ইন্টারভাল সমান করতে পারি না। আমাদের ফার্স্ট এবং লাস্ট যে ইন্টারভাল দুইটা, এই দুইটা আনইকুয়াল থাকে, এবং এই ক্ষেত্রে আমি বলছিলাম যে কোনটা বড় আর কোনটা ছোট রাখবো রেস্ট্রিকশন নাই, বাট যেটা আমার মানে একটা যতটুকু ছোট রাখা হবে অন্যটা অটোমেটিক ততটুকু বড় রাখতে হবে, এবং এই কতটুকু অ্যামাউন্টে বড় ছোট করব সেটাও আমার স্টেপ সাইজের অর্ধেক হলে ইররটা মিনিমাম হয়, সো আমরা সেটাই ফলো করব। তাহলে আমার প্রথম প্রথম ইন্টারভালটা আমরা যদি ছোট নিই, তাহলে কত হয় আমাদের -3, -2.5, তারপরে আমার হচ্ছে -2.5 থেকে এরপরের ইন্টারভাল গুলো লাস্টটা আগ পর্যন্ত আমার স্টেপ সাইজের সমান হতে থাকবে। সো এরকম চলতে থাকবে। আচ্ছা, এন্ড ফাইনালি আমাদের লাস্ট যে ইন্টারভালটা, সেটা যেহেতু আমার সিগন্যালের সব ভ্যালু কভার করা লাগবেই, সো আমি এখানে 5 পর্যন্ত যেতে বাধ্য। আরেকটা জিনিস যেটা খেয়াল করার আছে, আচ্ছা আমি এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি। আমার একদম লাস্টের যে ইন্টারভালটা সেইটার কিন্তু বোথ সাইডে আমার থার্ড ব্র্যাকেট হবে, কারণ তুমি যদি এখানে 5-এর ডানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও তাহলে তো ওইটা ইনক্লুড হচ্ছে না, কিন্তু ওইটা তো আমার ইনক্লুড করতে হবে, মানে সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু তো 5 হওয়া পসিবল। সো যদি কখনো ইনপুটের ভ্যালু 5 হয় সেটাকেও তো আমার কোয়ান্টাইজেশন করতে হবে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের গত দিনের রিক্যাপ। আচ্ছা ও ইয়েটা লেখা হয় নাই লেভেল গুলো, সো আমি আর মিড ট্রেডের লেভেল গুলো লিখছি না, বুঝতেই পারছো হোপফুলি। জাস্ট এই বাউন্ডারি গুলোর মিডল পয়েন্ট হবে একটার, আমি লিখে দেখাচ্ছি। আর এই লাস্টেরটার ক্ষেত্রে আমার হচ্ছে 4.25। এই দুইটা একটু মানে মিড রাইজের মতো না তো, যে আমার কি বলবো যে আনইকুয়াল ইন্টারভালস, আমি ওই দুইটা একটু লিখে দেখালাম, বাকিগুলো পারবে আশা করি। তো এই কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলো এবং লেভেল গুলো লিখতে পারতে হবে, কারণ আমরা সামনে যখন এডিসির পুরো প্রসেসটা
দেখবো সেখানে এইরকম ইন্টারভাল গুলো নিজেকেই কিন্তু বের করতে হবে, মানে কোশ্চেনে যদি চাওয়া হয় আর কি সেভাবে। এগুলো দেওয়া থাকবে না ইউজুয়ালি। আচ্ছা, এখন আমাদের এডিসি প্রসেসের নেক্সট যে স্টেপটা ছিল সেটা ছিল এনকোডিং। তো এনকোডিং কি বা আহ, সেটাতে যাওয়ার আগে আমরা এখানে দেখি যে আমরা কতদূর প্রোগ্রেস করছি এডিসি প্রসেসটাতে। আমাদের উদ্দেশ্য ছিল যে সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল যেটা আমরা কনভার্ট করছিলাম এই যে -3 থেকে 5 এর মধ্যে যার ভ্যালু, হ্যাঁ, তার শুধুমাত্র 2 পাওয়ার n টা সার্টেন ভোল্টেজ আমরা ইউজ করব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এখন এই 2 পাওয়ার n টা ভ্যালুই কি, এই যে এই কোয়ান্টাইজেশন লেভেল গুলো, মানে এই ভোল্টেজ গুলোই হচ্ছে আমার সেই 2 পাওয়ার n টা ভ্যালু, অ্যানালগ ভ্যালু যেগুলো আর কি আমরা রাখবো শেষ পর্যন্ত, সেগুলো আমরা পেয়ে গেছি। কিন্তু ওই যে আমার ডিজিটাল ডিভাইস তো অ্যানালগ ভোল্টেজ এর ডিজিটাল রিপ্রেজেন্টেশন গুলো ইউজ করে, তাই না? সো আমাদের এখন ওই যে সফটওয়্যার অ্যাবস্ট্রাকশন যেটা আছে, অর্থাৎ সোজা কথা বাইনারি বিট স্ট্রিমে কনভার্ট করা লাগবে। কনভার্ট না ঠিক, মানে এখানে হ্যাঁ কনভার্টও বলা যায়, বাট ওই যে কোন ভোল্টেজকে আমি কোন বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব সেইটা আমাদের ঠিক করতে হবে, এবং এই প্রসেসটাকে আমরা বলছি এনকোডিং। তো এইটা আমাদের হাতে, আমরা সেভাবে ঠিক করি যে কোন অ্যানালগ ভ্যালুর সাথে আমার আহ, কোনটা বিট স্ট্রিমটা আমরা অ্যাসাইন করব, এই কোয়ান্টাইজেশন লেভেলের মতোই অনেকটা। তো ইউজুয়ালি যেটা করা হয় যে আমার লোয়েস্ট যে কোয়ান্টাইজেশন লেভেল আছে, এই কেসে আমাদের মিড রাইজের যদি আমি বলি -2.5, সেইটাকে আমার ওই যে 2 পাওয়ার n বিটের জন্য যে 2 পাওয়ার n টা বাইনারি নাম্বার পসিবল, সেটার একদম লোয়েস্টটা আমার লোয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলকে অ্যাসাইন করা হয়, এবং গ্র্যাজুয়ালি বাকিগুলোতে পরের গুলো আমরা অ্যাসাইন করি। তাহলে আমি যদি এখানে যদি একটু জায়গা শর্ট হয়ে গেছে, বাট আই গেস লেখার মতো জায়গা আছে। এই যে মিড রাইজের কোয়ান্টাইজেশন লেভেল গুলো, এগুলোর কোরেসপন্ডিং তাহলে বাইনারি নাম্বার গুলো আমি যদি ডানে লিখতে থাকি, এটার জন্য তাহলে আমার কি 3 বিটের জন্য লোয়েস্ট নাম্বার কোনটা? 000। তারপর এটা হবে তাহলে কত? 001। তারপর এটা 010। তারপর এটা 011, এরকম করে আমার বাকিগুলো আমরা অ্যাসাইন করব। এই, হ্যাঁ, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যদি কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজন হয় বা ওভাবে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তুমি উল্টাটাও করতে পারতা, যে একদম লাস্টেরটাকে আমি আহ, কি বলবো, মানে 4.5 যেটা, সেটাকে 000 অ্যাসাইন করলাম। তারপর এগুলো আমি গ্রাজুয়ালি কি আহ, উপরে মানে -2.5 তখন কি 111 হতো আর কি। তো এটা ডিপেন্ড করে আমি কোন টাইপের কমিউনিকেশন সিস্টেম এ আছি। আচ্ছা, এই ব্যাপারটা একই ভাবে মিড থ্রেডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা আমরা কি করব, এই -2.75 কে 000 অ্যাসাইন করব, বাকিগুলো গ্রাজুয়ালি ইনক্রিজ করে 4.25-এ আমাদের 111 অ্যাসাইন করতে হবে। এই যে আমি অ্যাসাইন করছি, এটা তো আমি একটা কি বলবো যে তোমার সে- একটা মানে ভ্যালু সিলেকশনের একটা কাজ করলাম কেবল, বাট এই ভোল্টেজ গুলো থেকে আমি আউটপুটে এই বাইনারি বিট স্ট্রিম জেনারেট করব কিভাবে, সেটা তো এখন আমরা দেখিনি। অর্থাৎ ইলেকট্রিক সার্কিট দিয়ে যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা, এই যে অ্যাসাইন করার ব্যাপারটা ইমপ্লিমেন্ট করা, সেইটাই হচ্ছে আমাদের আম, এই টপিকের মেইন পার্ট। মানে এডিসি বলতে স্যার আমরা আসলে ওইটাই দেখবো। হ্যাঁ, স্যার আমাদের মিড রাইজের ক্ষেত্রে আমরা যে বাইনারি বিট গুলো ধরলাম, এটা কি প্রতিটার যেমন 001, এটা কি লেফট মোস্ট মানে স্মলেস্ট ভ্যালুটা নিয়েছিলাম না? 001-এ বুঝি নাই। মানে রেঞ্জের আমরা কি এখানে আমাদের এই যে -2.5, -1.5, এগুলো হচ্ছে এই ইন্টারভাল গুলোর কি কোয়ান্টাইজেশন লেভেল গুলো, যেগুলো কি এগুলোর মিডল পয়েন্ট, সেগুলো থেকে আমার এখন এই বিট স্ট্রিম গুলো জেনারেট করতে হবে। বি স্ট্রিমটা কিভাবে নেবে, এটা আরেকবার বলা যাবে না, মানে নিলাম কিভাবে আমরা এটা? আচ্ছা, বিট স্ট্রিম এটা আমরা সিলেক্ট করছি আমাদের 3 বিট এডিসি তে। কি আমার 2 পাওয়ার n সমান 2 পাওয়ার 3টা বাইনারি নাম্বার পসিবল না, 000 থেকে ইয়েস স্যার। 111। হ্যাঁ, তো এখন আমরা একদম যে প্রথম ইন্টারভালের কোয়ান্টাইজেশন লেভেলটা আছে, এই যে -2.5, এটাই তো কি ফার্স্ট কোয়ান্টাইজেশন লেভেল। তো ওইটাকে আমি কি করলাম, ফার্স্ট বাইনারি নাম্বার যেটা এই পসিবল 3 বিটের জন্য, সেটা মানে অ্যাসাইন করলাম। মানে এটা হচ্ছে আমি একটা প্ল্যান বানাইছি, ঠিক আছে? এখন আমি ইলেকট্রিক সার্কিট দিয়ে এই মানে অ্যানালগ ভ্যালুর জন্য এই বিট স্ট্রিমটা জেনারেট করবো আর কি। বুঝতে পারছো? ইয়েস স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা এখন ওই সার্কিটে যাব, আমরা জাস্ট প্ল্যানটা এক্সপ্লেইন করে দিলাম। এখন এটা ইমপ্লিমেন্ট কিভাবে করা হয় সেটা দেখা যায়। তো সেটার আগে আমাদের একটু 251 প্লাস হালকা পাতলা 250 নলেজ একটু রিকল করা লাগবে। সেটা হচ্ছে অপ অ্যাম্প সম্পর্কে আমাদের
একটু রিভিউ করা দরকার, কারণ আমরা যে সার্কিট ইউজ করব সেখানে অপ অ্যাম্প আছে। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প, এটা তোমরা 250-তে পড়ছো, এই 51-এ পড়ছো, অনেক ডিটেলসে অনেক জটিল জটিল বিষয় পড়া হয়েছে। তো আমি জাস্ট এখানে আমাদের কোর্সে বেসিক কিছু জিনিস খেয়াল রাখা লাগবে আপাতত এডিসি তে। সেটা হচ্ছে আমার অপ অ্যাম্পে আমরা জানি যে দুইটা কনফিগারেশনে এটাকে ইউজ করা যায়, তাই না? একটা হচ্ছে ওপেন লুপ আর একটা ক্লোজ লুপ। ওপেন লুপ মানে আমার কোনো ফিডব্যাক নেটওয়ার্ক থাকবে না, এবং আমার ক্লোজ লুপে আর কি ফিডব্যাক নেটওয়ার্ক থাকে, সোজা কথা। তো আমাদের এডিসি তে এখানে আমরা অপ অ্যাম্প যেগুলো ইউজ করবো সবই ওপেন লুপ কনফিগারেশন। সো জাস্ট আমার এই দুই নন ইনভার্টিং আর ইনভার্টিং যে টার্মিনাল দুইটা আছে অপ অ্যাম্পের, সেখানে কিছু একটা আমরা কানেক্ট করব, এবং আউটপুটে আমরা মানে কিছু একটা পাবো, এই হচ্ছে ব্যাপার। তো ওপেন লুপ কনফিগারেশনে অপ অ্যাম্প কিরকম বিহেভ করে বা কিভাবে সে অপারেট করে, কেউ কি বলতে পারবে? মনে আছে কারো 251? আচ্ছা, সবাই মনে হয় ভুলে গেছে। ঠিক আছে, আমি বলছি। সেটা হচ্ছে আমরা অপএম্পের যে কি বলবো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা কি জানি যে, আচ্ছা গ্রাউন্ডে আমরা না যাই, জাস্ট ইন জেনারেল একটা ভোল্টেজ দিয়ে দেখাই। ধরো আমি একটা ভোল্টেজ ভিএ অ্যাপ্লাই করলাম এই অপএম্পের নন ইনভার্টিং বা পজিটিভ টার্মিনাল, সোজা কথা সেটাতে। তাহলে আমরা জানি যে অপ অ্যাম্প কি ভার্চুয়ালি শর্টেড থাকে, তার টার্মিনাল দুইটা। ভার্চুয়াল শর্টিং জিনিসটার মানে কি, যে আমি পজিটিভ বা নেগেটিভ টার্মিনালে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে অটোমেটিক সেটা আমার কি হবে, অন্য টার্মিনালেও চলে আসবে। মানে দুই টার্মিনালের ভোল্টেজ তখন আমার কি হয়, সেম হয়, সোজা কথা। এটা আমার এটা কি তোমার ওপেন লুপ কনফিগারেশনে হয় নাকি আমার ক্লোজ লুপে, বল? এইটা কেউ বলতে পারবে? ক্লোজড। হ্যাঁ, এটা কিন্তু ক্লোজ লুপে হয়। সো এই যে আমি আগেই এটা বলে ফেললাম, এই এই মিসকনসেপশনটা যেন আমরা ক্যারি না করি। এই যে ভোল্টেজ এর ভার্চুয়াল শর্টিং, এটা কিন্তু শুধু ক্লোজ লুপ কনফিগারেশন হয়। এখন আমি একটু আগে কি বললাম, যে এডিসি তে কি আমরা ক্লোজ লুপ ইউজ করবো না ওপেন লুপ? ওপেন ওপেন লুপ। লুপ। হ্যাঁ, সো আমাদের এডিসির গুলোতে কিন্তু এই দুই টার্মিনালের ভোল্টেজ সেম থাকবে না। এটা অনেকের ঝামেলা হয় এই সার্কিটটা অ্যানালাইসিস করার সময়। সো এটা যাতে না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট ওপেন লুপে যে আছি যেহেতু আমরা। কিন্তু ওপেন লুপে কোন জিনিসটা আমার ক্লোজ লুপের মতোই থাকে, যেটা আর কি সবসময় অ্যাপ্লিকেবল? স্যাচুরেশন। বুঝি নাই, আরেকবার। স্যাচুরেশন। আর স্যাচুরেশনের ব্যাপারটা তো, এটা তো বায়াস ভোল্টেজ দুইটার উপর ডিপেন্ড করে। সেটা অবশ্যই ঠিক, হ্যাঁ। ভ্যালু, আউটপুট ভ্যালু কখনোই আমার স্যাচুরেশন ভোল্টেজ দুইটা ক্রস করতে পারবে না। আরেকটা জিনিস, এই টার্মিনাল দুইটা রিলেটেড, বলো তো। আমরা ভোল্টেজ সম্পর্কে বলছি, এই টার্মিনাল দুইটার কারেন্টের ব্যাপারে আমরা কি জানতাম অপ অ্যাম্পে? কারেন্ট জিরো। এক্স্যাক্টলি। আমার ক্লোজ লুপ হোক, ওপেন লুপ হোক, দুই কনফিগারেশনেই কিন্তু আমার একটা অপ অ্যাম্পের দুই টার্মিনালে কোনো কারেন্ট ড্র হয় না, বা অপ অ্যাম্পের ভিতরে কোনো কারেন্ট যায় না। সো এটা আর একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা লাগবে, যে অপ অ্যাম্পে আমাদের এখানে টার্মিনালের ভিতরে কোনো কারেন্ট যাবে না। আর ফাইনালি ওপেন লুপ কনফিগারেশনের কি বলবো, যে অপারেশনটা বা মেইনলি সে কি হিসেবে কাজ করে, সেটা কি, একটা কম্পারেটর কম্পারেটর। হিসেবে। এক্স্যাক্টলি। কম্পারেটর। হ্যাঁ, হ্যাঁ। তো কম্পারেটরটার মানে কি বলবো, যে কন্ডিশনটা কি, যে আমার নন ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজ বা পজিটিভ টার্মিনালের যে ভোল্টেজ, সেটা আমি যদি ভি প্লাস বলি, সেইটা যদি আমার ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের চেয়ে বেশি হয়, আউটপুট কি হবে? পজিটিভ হ্যাঁ, স্যাচুরেশন। হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ স্যাচুরেশন বা পজিটিভ বায়াস ভোল্টেজ, এক্স্যাক্টলি। সো মানে ন্যাচারালি যেটা এক্সপেক্টেড, যে প্লাস টার্মিনালের ভোল্টেজ মাইনাস টার্মিনালের ভোল্টেজ বেশি হয়েছে, সো প্লাস আউটপুটটা আমরা পাবো। একটু এভাবে মনে রাখার চেষ্টা করবা। সো এই কেসে আমরা ভি নট ইকুয়াল টু পাবো এই পজিটিভ স্যাচুরেশন যে ভোল্টেজটা। আচ্ছা, এখানে আমি আবার ভি প্লাস দিয়ে এটা ডিনোট করছি, এখানেও ভি প্লাস ইউজ হচ্ছে, একটু কনফিউশন হতে পারে। আমি এটা ভিএইচ দিলাম ধরো, এবং আমাদের কোর্সে তুমি দেখবা অপএম যত জায়গায় ইউজ হচ্ছে, মানে এরপরে এডিসির পর থেকে সব জায়গাতে এই বায়াস ভোল্টেজ দুইটা ভিএইচ আর ভিএল দিয়ে ইন্ডিকেট করা হয় মোস্টলি। সো ওইটাই ইউজ করি। হ্যাঁ, তাহলে আউটপুট হচ্ছে আমার হাই বায়াস ভোল্টেজ ভিএইচ। এবার আমার তাহলে উল্টাটা যদি হয় কি হবে?
আউটপুট আমার অন্য বায়াস ভোল্টেজটা হবে বা লো বায়াস ভোল্টেজটা হবে, এই তো, তাই না? হ্যাঁ, এখন আমার সোজা কথা হলো যে এখানে আহ, আমরা ইউজুয়ালি যেটা করি যে হাই বায়াস ভোল্টেজ হিসেবে একটা পজিটিভ ভ্যালু ইউজ করি, আর লো বায়াস ভোল্টেজ হিসেবে একটা নেগেটিভ ভ্যালু ইউজ করি। তারা সমান হয় ইউজুয়ালি, বা সমান না হলেও সমস্যা নাই। আমাদের এই এডিসির জন্য জাস্ট এটা মাথায় রাখতে হবে যে এই হাই বায়াস ভোল্টেজটা আমরা যেটা পাবো সেটা একটা পজিটিভ ভ্যালু। এইটুকু জানলেই চলবে আপাতত, বা মাথায় রাখলেই চলবে। এটার ভ্যালু কত সেটা এখানে ম্যাটার করবে না, কেন এটা আমরা এডিসি সার্কিটটাতে গেলেই বুঝতে পারবো। এখন এই যে কনভার্সনটা আমরা করতে যাচ্ছি বা ইনকোডিংটা করতে যাচ্ছি, এখানে আমাদের মানে কি বলবো যে এটা এটার মানে অ্যাপ্রোচটা কিরকম হবে, বা কিভাবে এটা আমরা ইনকোডিংটা করতে পারি। এক হচ্ছে আমার কোয়ান্টাইজেশনটা সেখানে আহ, থাকতে হবে। কোয়ান্টাইজেশনের ব্যাপারটা, স্কিমটা, মানে তুমি মিড রাইজ কোয়ান্টাইজেশন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ, তাহলে তোমার সার্কিট যদি আমার এটা ফলো না করে তাহলে তো লাভ হলো না। এখন ছিলাম যে এই কোয়ান্টাইজেশন ইন্টারভাল গুলোর সিগনিফিকেন্স কি, যে আমার সিগন্যাল মানে ইনপুট যে অ্যানালগ সিগন্যাল সেটার ভ্যালু যদি এই ইন্টারভালের মধ্যে কোনো ভ্যালু নেয়, তাহলে আমার কি হইতে হবে যে আমার এই লেভেলটা আমার অ্যাসাইন হতে হবে। মানে আমি -2.8 বা -2.2 যাই ভ্যালুই পাই না কেন, সবগুলোর জন্য -2.5 আমার পেতে হবে। এখন আহ কি বলবো যে আমরা একটু এডিসি সার্কিটটাতে যাই। হ্যাঁ, এই সার্কিটটাতে আমরা যদি দেখি, এটা একটা 3 বিট ফ্ল্যাশ এডিসি। আমরা আর কি দুই টাইপের এডিসি সার্কিট দেখবো, একটা হচ্ছে আমার ফ্ল্যাশ এডিসি, আর একটা হচ্ছে ডুয়াল স্লোপ এডিসি। তো এই সার্কিটের কম্পোনেন্টস কি কি আছে সেটা আমরা আগে একটু দেখি। এক হচ্ছে এখানে আমরা 8টা অপ অ্যাম্প ইউজ করছি। হ্যাঁ, এই যে অপ অ্যাম্প গুলোর নাম আমি যদি একটু খেয়াল করি, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর আমার রেজিস্ট্যান্সের একটা কি বলবো সিরিজের মতো আছে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স ল্যাডার বলছি। এখানেও আমার 8টা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা অপ অ্যাম্পের বামে একটা করে রেজিস্ট্যান্স, তাই না? এবং অপ অ্যাম্পের যে আমার টার্মিনাল দুইটা, তাদের কানেকশনটা আমরা একটু খেয়াল করি, যে নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনাল গুলো, ওগুলো কাদের সাথে কানেক্টেড? এই যে পরপর দুইটা রেজিস্ট্যান্সের মাঝে যে আমার আহ, মানে কি বলবো ইন্টারসেকশন পয়েন্ট আছে, বা মাঝের যে নোডটা, সেইটার সাথে আমার অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনাল গুলো কানেক্টেড। আচ্ছা, ভালো কথা। আর আমার ওইদিকে নন ইনভার্টিং টার্মিনাল যেটা যেটা সেইটা আমার এই যে ইনপুট ভোল্টেজ থেকে একটা তার বের করে সবগুলো অপ অ্যাম্পের আমার নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট করা হয়েছে। তাহলে আমার এই যে আমার ফ্ল্যাশ এডিসির 8টা অপ অ্যাম্প, সবাই এখানে কি পাচ্ছে? নন ইনভার্টিং টার্মিনালে পাচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, অ্যানালগ ইনপুট ভোল্টেজটা। আর ইনভার্টিং টার্মিনালে পাচ্ছে আমার তোমার কি বলবো এই যে রেজিস্ট্যান্স ল্যাডারের মাঝের যে ভোল্টেজ গুলো, সেটা। সো এটা আমি ভিএন দিয়ে এক্সপ্রেস করলাম ইন জেনারেল, কারণ এটা তো চেঞ্জ হচ্ছে, এক একটা নোডের ভোল্টেজ এক এক রকম। এখন এইখানে আরেকটা কম্পোনেন্ট আছে, প্রায়োরিটি এনকোডার। যাদের ডিএলডি কোর্স করা আছে তারা হয়তো এটার নাম শুনে থাকতে পারো, বা দেখে এটার অপারেশন সম্পর্কে আইডিয়া থাকতে পারে। আমি এটা বুঝাবো, যাদের হয়নি সবার জন্য যেহেতু লাগবে। আহ তার আগে আমরা এখানে এই রেজিস্ট্যান্স ল্যাডারের কি ঘটছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ওই যে বললাম যে ওপেন লুপ হোক আর আমার ক্লোজ লুপ হোক, দুই কনফিগারেশনেই আমার অপ অ্যাম্পের কোনো টার্মিনাল কোনো কারেন্ট ড্র যেহেতু করে না, তাহলে এই যে আমার নেগেটিভ টার্মিনালের সাথে রেজিস্ট্যান্স ল্যাডারের যে কানেকশন গুলো, সেই কানেকশন দিয়ে কি বা এই তার দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? না স্যার। হ্যাঁ, তাহলে একটা ইলেকট্রিক সার্কিটের কোনো তার বা পাথ দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, ওইটা একটা ইফেক্টিভ ওপেন সার্কিট না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমার এই যে রেজিস্ট্যান্স ল্যাডারটার সাথে যে এই ইনভার্টিং টার্মিনালের কানেকশনটা, এটা অ্যাকচুয়ালি করছেটা কি? এটা জাস্ট ভোল্টেজটা ট্রান্সফার করছে বা ভোল্টেজটা রিলে করছে। হ্যাঁ, আমার ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ গুলো আমার এই ভোল্টেজ গুলো সমান হচ্ছে। সো এর বেশি আর এখানে এখান থেকে নেওয়ার কিছু নাই অপ অ্যাম্পের। তো আমি তাহলে এই পুরা রেজিস্ট্যান্স ল্যাডারটাকে কি অপ অ্যাম্পের সাথে একরকম মানে
কারেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকানেক্টেড চিন্তা করতে পারি। ইয়েস স্যার। তাহলে আমার হ্যাঁ, এই রেজিস্ট্যান্স ল্যাডারটা অনেকটা আমার এরকমই, জাস্ট আমার শুরু আছে, শেষ আছে, মাঝখানে 8টা রেজিস্ট্যান্স আছে, সিরিজে না তারা এখন। যেহেতু আমার কারেন্ট এই পাথগুলো দিয়ে যাবে না, তাহলে এই পুরা লম্বা পাথটাতে একই কারেন্ট ফ্লো করবে, মানে আর তো কারেন্টের যাওয়ার রাস্তা নাই মাঝখানে কোথাও। ওই যে একটা কানেকশন ছিল নেগেটিভ টার্মিনালের সাথে, যদি সে কারেন্ট ড্র করতো ওইখানে শুধু যাওয়ার চান্স ছিল। এছাড়া এই যে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ বা ভি রেফারেন্স প্লাস আর নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ বি রেফারেন্স মাইনাস, এই দুই ভোল্টেজের মাঝখানে আর কোনো রাস্তা কিন্তু তার জন্য নাই। তাহলে এই 8টা রেজিস্ট্যান্স সবাই কি সিরিজে হইলো। এখন আমরা তাহলে এই যে সিরিজ রেজিস্ট্যান্স যে ল্যাডারটা আছে, সেটাতে আমরা যদি একটু ওহমের সূত্র অ্যাপ্লাই করি, কিরকম, এই ল্যাডারের একদম টপ মোস্ট রেজিস্ট্যান্সের মানে কি বলবো, যে উপরের নোডের ভোল্টেজ কত, এই যে পজিটিভ রেফারেন্স ভোল্টেজ ভি রেফারেন্স প্লাস যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা, একইভাবে একদম লোয়েস্ট যে আমার রেজিস্ট্যান্সটা আছে সেইটার আহ, একদম লোয়েস্ট নোডের ভোল্টেজ হচ্ছে আমার ভি রেফারেন্স মাইনাস। তাহলে এই দুই ভোল্টেজের মাঝে টোটাল রেজিস্ট্যান্স কত, 8টা রেজিস্ট্যান্স যেহেতু আমার সিরিজে, কত, 8 আর, এইটা হ্যাঁ, এবং এই দুই নোডের মধ্যে টোটাল যে ভোল্টেজ ডিফারেন্স সেইটা আমার কত হচ্ছে, তাহলে ভি রেফারেন্স প্লাস মাইনাস কত, ভি রেফারেন্স মাইনাস। ঠিক আছে, তাহলে এইটাই আমার কি, এই যে এই পাথে একটা সিঙ্গেল কারেন্ট ফ্লো করবে, হ্যাঁ, সেটা আমি যদি আই বলি, সেই কারেন্টের ভ্যালু কি এটাই না, দুই আমার ওই পাথের টোটাল ভোল্টেজ ডিফারেন্স বাই কি টোটাল রেজিস্ট্যান্স। এটুকু বোঝা গেছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ। এখন তাহলে আমি এই যে কারেন্টের ইকুয়েশনটা পেলাম ওহমস ল ইউজ করে, এটা থেকে জাস্ট একটা ছোট্ট কাজ করব, এই আরটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে আমার আই আর সমান যেটা থাকলো, যে ভি রেফারেন্স প্লাস মাইনাস ভি রেফারেন্স মাইনাস বাই আমার 8। এখন এই রেফারেন্স ভোল্টেজ দুইটা কিরকম হবে, এটার নিয়ম হলো যে আমি যে অ্যানালগ সিগন্যালটাকে এডিসি করছি সেইটার ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পজিটিভ রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করি, আর মিনিমাম ভ্যালুটা আমার নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করি। তো আমাদের যে এক্সাম্পল সেটার জন্য কত, 5 আর -3, তাই না? তাহলে 5 মাইনাস কত, -3 বাই কত, 8। এই জিনিসটা মনে পড়ে, এটা আমরা একটু আগে কোথায় দেখে আসছি? ইন্টারভাল। হ্যাঁ, ইন্টারভালের যে উইডথ বা স্টেপ সাইজ, সোজা কথা ডেল্টার ফর্মুলাতেই আমরা এটা পাইছি। তো এই যে এখানে 8, এটা 8টা রেজিস্ট্যান্স থেকে আসছে। তো এই 8টা রেজিস্ট্যান্স কেন 8টা না হয়েছে, আই গেস এখন বোঝা যাচ্ছে, কারণ আমরা 3 বিটের এডিসি করতেছি। তাহলে এই যে এটার ভ্যালুই কি 1 ভোল্ট বা স্টেপ সাইজের সমান হলো। কার ভ্যালু? আই এর ভ্যালু না কিন্তু, আই আর এর ভ্যালু। আই আর মানে কি, ওই যে আমার রেজিস্ট্যান্স ল্যাডার, দেখো সবার রেজিস্ট্যান্স কিন্তু সেম, 8টা আর, এবং আই আরটা তাহলে হচ্ছে প্রত্যেক রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, না কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স কি ভোল্টেজ ড্রপ। তাহলে আমার এই যে প্রত্যেকটা অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালের যে নোডগুলো আছে তাদের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কার সমান হচ্ছে, স্টেপ সাইজের সমান হচ্ছে, তাই না? একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কি, তার মধ্যে যে ভোল্টেজ ড্রপের সমান, এবং সেটাই আমি কি আই আর সমান 1 ভোল্ট পাচ্ছি এখানে, যদি আমি রেফারেন্স ভোল্টেজ গুলো ওই সিগন্যালের ম্যাক্সিমাম মিনিমাম হিসেবে নিই। তাহলে আমার এই যে এই কনফিগারেশনটাতে এখানে অটোমেটিক আমার কি হয়েছে, আহ, একটা কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালের ওই যে উইডথ গুলো সেগুলো বিল্ড আপ হয়ে গেছে। তো আমি এখানে এই ভোল্টেজটা নিচ্ছি -3, আর ওইটা নিলাম 5 ভোল্ট। তাহলে আমি এখন বাকি যে ভোল্টেজ গুলো আছে, এই যে আমার V1, সরি, V0 তো হচ্ছে মাইনাস ভি রেফারেন্স, আবার ওইদিকে হ্যাঁ, এবং এছাড়া যে আমার নোড ভোল্টেজ গুলো V1, V2, V3, এগুলো আমরা বের করতে পারি না খুব ইজিলি। তো আমি জাস্ট V1 এর কথাই যদি বলি, দেখো কারেন্ট আমার কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, এই যে 5 ভোল্ট হায়ার পটেনশিয়াল থেকে আমার কি -3 ভোল্ট লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্ট কিন্তু এই নিচেই ফ্লো করবে। তাহলে আমরা কি জানি যে কারেন্ট যেদিকে ফ্লো করে আমার কি ভোল্টেজ ড্রপ হয়ে পরের নোডগুলোর মানে সাকসেসিভ নোডগুলোর ভোল্টেজ কি কম হয়, তাই না? তাহলে এই যে 5 ভোল্ট থেকে কমে কমে আমার কি -3 ভোল্ট হয়েছে। তো উল্টা ভাবে চিন্তা করলে আমার কি, আমি এই কারেন্টের উল্টা ডাইরেকশনে যদি উঠি, এই নোডের ভোল্টেজ হচ্ছে কি অবশ্যই V1 এর ভোল্টেজ কি বেশি না? কতটুকু বেশি? এই রেজিস্ট্যান্সটার মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ ড্রপ পরিমাণ বেশি, বা
আইআর পরিমাণ বেশি, সোজা কথা। তাহলে আমি যদি এই জিনিসটা একটু ইকুয়েশন আকারে লিখি, আমি দেখতে পাচ্ছি যে ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে ভি নট এর চেয়ে বেশি, ওই জন্য আমি একটা প্লাস দিলাম। এবং কত বেশি? আইআর পরিমাণ বেশি। এই একই কথাটা কিন্তু আমি যদি ভি টু আর ভি ওয়ান এর আহ, আহ, ও ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করতাম, সে একই ব্যাপার হতো যে ভি টু ও বেশি, কার চেয়ে বেশি? ভি ওয়ান এর চেয়ে বেশি। কি পরিমাণ বেশি? আইআর পরিমাণ বেশি। তাহলে আমি আবার লিখতে পারি কি, ভি টু ইকুয়াল টু ভি ওয়ান প্লাস কত? আইআর। তাহলে ইন জেনারেল আমি এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে nth যে নোড সেটার যে ভোল্টেজ সেটা সমান আমি বলতে পারি যে আমার n-1 যে নোড আছে সেইটার ভোল্টেজের সাথে আমি যদি আইআর যোগ করি তাহলেই ওটা পাই পাই আর কি, সোজা কথা। এখন ভি ওয়ান তো হচ্ছে আমার কি ছিল? ভি নট প্লাস আইআর ছিল। তাহলে তুমি যদি ওইটা আবার এখানে বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে কি হয় এক্সপ্রেশনটা বলো তো? ভি নট প্লাস আইআর, তাই না? অর্থাৎ 2 আইআর, সোজা কথা। তাহলে আমি সেটাই লিখি, 2 আইআর হয়ে যাচ্ছে। তাহলে এটারও আমি একটা ট্রেন্ড ফলো কর, এখানে এটাকেও একটা ট্রেন্ড হিসেবে লিখতে পারি যে ভি টু এটা হলো, ভি থ্রি তাহলে কি হবে? ভি নট প্লাস 3 আইআর। অর্থাৎ nth নোডের ভোল্টেজ সিম্পলি আমার একদম যে লোয়েস্ট ভোল্টেজটা আছে ভি নট, সেটা প্লাস n আইআর। এটুকু বোঝা গেছে সবার? Yes, sir. হ্যাঁ। তাহলে আমি এই ভোল্টেজ গুলো তো বের করে ফেলতে পারবো। এই ভি নট তো জানি -3 এবং আইআরও জানি 1 ভোল্ট। তাহলে এই ভোল্টেজ গুলো কত কত হলো আমার? এটা হচ্ছে -2, এটা -1, এটা হচ্ছে 0, ভি4 হচ্ছে আমার কত? 1। আমি কারেন্টের সিম্বলটা একটু মিশাই দিই। আহ, এটা 2, এটা 3, এটা 4, আর উপরেরটা তো 5 আছে, ওটা আর কিছু করার দরকার নাই। তো এই যে আমার এই ভোল্টেজ গুলো, এগুলো আমরা মিড রাইজ কোয়ান্টাইজেশন স্কিমের কোথায় দেখছি বলতো? ওই যে ইন্টারভাল গুলো লোয়ার বাউন্ডারিতে না? Yes, sir. হ্যাঁ। তাহলে এখানে অটোমেটিক আমার কি হয়েছে, এই ফ্ল্যাশ এডিসির এই যে রেজিস্ট্যান্স ল্যাডারটা আছে সেইটার যেই পয়েন্ট গুলোর সাথে অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালের কানেকশন আছে সবগুলোতে আমার ওই কোয়ান্টাইজেশন যে ইন্টারভাল গুলো সেগুলোর আমার লোয়ার বাউন্ডারিটা চলে আসছে। এখন অপ অ্যাম্প আমরা কি বলছিলাম, ওপেন লুপ কনফিগারেশনে কম্পারেটর হিসেবে কাজ করে। তাহলে আমি যদি এই ও এ নট অপ অ্যাম্পটার কথাই চিন্তা করি, ও আসলে এখানে কিভাবে অপারেট করবে বা কি আউটপুট দিবে কি বেসিসে? ওর ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কত হচ্ছে? এই ভি নট, যেটা হচ্ছে -3 ভোল্ট। তাহলে ও আউটপুট হাই কখন দিবে? যখন পজিটিভ টার্মিনালের ভোল্টেজ কি গ্রেটার দেন -3 ভোল্ট হবে, অর্থাৎ গ্রেটার দেন ভি নট হবে। এবং এই পজিটিভ টার্মিনালে আমরা কি অ্যাপ্লাই করছিলাম? ইনপুট ভোল্টেজ। তাহলে আমি ভি প্লাস এর জায়গায় জাস্ট সিম্পলি কি ভিইন লিখতে পারি, যে ভিইন যদি আমার -3 ভোল্টের চেয়ে বেশি হয় তাহলেই আমার কি এটা হচ্ছে ও এ নট অপ এম্পের জন্য সে কি হাই আউটপুট দিবে, মানে হাই বায়াস ভোল্টেজটা আউটপুট দিবে। আচ্ছা, এখন আমার আহ, বাকিগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে ও এ ওয়ান অপ এম্প যদি -2 এর চেয়ে বেশি ইনপুট হয়, ইনপুট ভোল্টেজের ভ্যালু যদি -2 এর চেয়ে বেশি হয়, তাহলেই আমার কি দিবে? ওই হাই আউটপুট দিবে। এখন সেই হাই আউটপুটটা কত এটা নিয়ে আমাদের বদল করা লাগবে না, এটা আমি বলছি। এখানে একটা বিষয়ে আমার ডাটাকম যারা করছো তাদের হয়তো এই জিনিসটা অত ডিটেলসে জানার কথা না, যেটা হলো যে এই কোয়ান্টাইজেশন স্কিমটার থেকে এডিসি তে আমাদের যেটা মেনলি লাগবে এই ইন্টারভাল গুলো লাগবে। যে আমি ওই অপ এম্পের ইনপুট সাইডে ইন্টারভাল গুলো যেন আমি বানাইতে পারি, ইন্টারভালের যে লোয়ার বাউন্ডারি গুলো সেগুলো যেন পাই। কিন্তু এই কোয়ান্টাইজেশন লেভেল গুলো, এইগুলো কিন্তু তোমার এই সার্কিটে তুমি হয়তো কোথাও পাবা না। মানে ওই যে বায়াস ভোল্টেজ কত এটা নিয়ে তো আমরা বদার্ড হচ্ছি না। সো অপ এম্পের আউটপুট কি হচ্ছে এটা আমার বিষয় না, হাই একটা পজিটিভ ভোল্টেজ হলেই চলবে। মানে যখন হচ্ছে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে যে ইনপুট ভোল্টেজ গ্রেটার দেন লোয়ার বাউন্ডারি বা ওই যে ভি0 ভি1, হ্যাঁ, তখন আমার হাই আউটপুট দিলেই হলো অপ এম্প। সেটা কত সেটা আমার ম্যাটার করছে না। আহ, এখন তাহলে এই ভোল্টেজ গুলো কি আমরা কখনো দেখবো না? জিনিসটা পুরাপুরি ঠিক না, মানে এডিসি তে আমরা দেখবো না হয়তো, এটা আমরা পাবো ডিএসসি তে। বাট এই লেভেল গুলো আমাদের লাগবে। কেন লাগবে? এটা তুমি কমিউনিকেশন কিন্তু কখনো একা একা করো না, নিজের সাথে নিজে করো না, আরেকজন রিসিভারের সাথে করো। তুমি যদি সেন্ডার হও আরেকজন রিসিভার আছে অবশ্যই। তো
তুমি কি করো যে এই কোয়ান্টাইজেশন স্কিমটা তোমার রিসিভারকে জানাই দাও, মানে এটা হচ্ছে তোমার মুখে মুখে বলা লাগে না, তোমার কমিউনিকেশন সিস্টেম তুমি যেটা বিল্ড করে রাখছো সেখানে এটা অটো ট্রান্সফার হয়ে যায়, মানে তোমার রিসিভারের ডিভাইসের কাছে এই কোয়ান্টাইজেশন স্কিমটা নলেজ থাকা লাগবে। জাস্ট নলেজ বলতে ওই কোয়ান্টাইজেশন লেভেল গুলো তার জানা লাগবে, জানা থাকা লাগবে। বা তুমি কোন কোয়ান্টাইজেশন স্কিম ইউজ করছো সেটা যদি জানে তাহলে হয়তো সে ওইদিকে অটোমেটিক লেভেল গুলো বের করে ফেলতে পারবে। তারপর সে, তুমি যে অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে কনভার্ট করে তাকে পাঠালা, সে তো আবার ওইটাকে ইউজেবল, মানুষের জন্য ইউজেবল করার জন্য তা কি করবে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবে। তো তখন সে কি করবে, ওই যে তার কাছে কোন সিগন্যাল গুলো আসছে, 00 001 এইসব বিট স্ট্রিম আসছে হয়তো, সে ওইটা থেকে তখন কি ওই অ্যানালগ ভোল্টেজটাই মানে জেনারেট করবে না। এখন তার পক্ষে তো আর সম্ভব না একটা বিট স্ট্রিম থেকে কি করা, ওই যে তোমার ইনপুটের যে অ্যানালগ সিগন্যালের অসংখ্য ভ্যালু ছিল ওরকম অসংখ্য ভ্যালুর সিগন্যাল তৈরি করা। এটা তো পসিবল না। সে কি করে, এই বিট স্ট্রিম ইনপুট পাই আর আউটপুট করে এই কোয়ান্টাইজেশন লেভেল গুলো। সো আমরা এগুলো ওইখানে দেখবো, রিসিভার এন্ডের আউটপুটে দেখবো, ডিএসসি যখন আমরা পড়বো তখন। এটা বুঝা গেছে সবার? জাস্ট একটা কনসেপ্ট, এটা একটু জেনে রাখা উচিত যে আমার কোয়ান্টাইজেশন লেভেল গুলো ইউজলেস না, অবশ্যই এটা অবশ্যই সিগনিফিকেন্স আছে, বাট নট ইন এডিসি। মানে এডিসি তো অত বেশি না, আমার ডিএসসি তেই আমরা এটা দেখবো আর কি, চাক্ষুষ। আচ্ছা, ভালো, কারো কোনো প্রবলেম না থাকলে আমরা তাহলে এখন এই পর্যন্ত আসতে পারছি, অপ্যাম্পের আউটপুট পর্যন্ত। তাহলে এই যে প্রত্যেকটা অপ্যাম্প আমার এক একটা কোয়ান্টাইজেশন ইন্টারভালের মতো কাজ করছে, যে -3 ভোল্টের চেয়ে বেশি হলে সে ভোল্টেজটা হাই আউটপুট দিবে। এখন বলো, ক্যাচ ক্যাচ ইনপুট আমার যদি এর চেয়ে বড় একটা নাম্বার, ধরো -1.5, সেটা কি -3 এর চেয়েও বড় না? তাহলে আমার এই ইনপুট ভোল্টেজের ভ্যালুর যদি আমার এই যে উপরের ভোল্টেজ V2 এগুলোর চেয়ে যদি বড় হয়, তাহলে অটোমেটিক কিন্তু নিচের গুলোর চেয়েও বড় হচ্ছে, তাই না? সো এই অপাম্প কিন্তু ওদের কেসে মানে তুমি এরকম এক্সপেক্ট করতে পারো যে কোয়ান্টাইজেশন ইন্টারভাল তো আমার সেপারেট আছে সবগুলো, তাহলে -3 এর চেয়ে বেশি হলে আমি শুধু চাই কি আউটপুট আসুক, এই যে তোমার এইটা 000 আউটপুট আসুক, তাই না? আবার তুমি চাও যে আরেকটা অপাম্প যেটা ইউজ হচ্ছে -2 এর চেয়ে বেশি কিনা চেক করার জন্য, সেটা থেকে 001 এটা আউটপুট আসুক। কিন্তু এটা তো হচ্ছে না এখানে, ঠিক? মানে আমার যখন -2 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, তখন তো আমার -3 এর সাথে যে অপাম্পটা কানেক্টেড সেটাও হাই আউটপুট দিচ্ছে। আরে সবগুলা যদি এইভাবে অপারেট করতে লাগে নিচের গুলা, তাহলে আমি মানে ডিফারেন্সিয়েট করব কিভাবে যে আমার কোন কোনটা আর কি আমি মানে আউটপুটে যাচ্ছি? তো সেইটার জন্যই আমাদের এই যে 8 to 3 যে প্রায়োরিটি এনকোডার, 8 ইনপুট 3 আউটপুটস, হ্যাঁ, এইটা আমরা ইউজ করি। তো এইটার ফাংশনটা কিরকম, এটা যারা ডিএলডি পড়ছো তাদের হয়তো আইডিয়া আছে। আমরা এখন এটা ট্রুথ টেবিলটা একটু দেখে বোঝার চেষ্টা, আচ্ছা না এই বড় ভয়ঙ্কর ট্রুথ টেবিল পরে দেখাবো, আগে আমরা ছোট দিয়ে স্টার্ট করি প্রায়োরিটি এনকোডারটার বুঝা। ধরো 2 বিটের একটা প্রায়োরিটি এনকোডার, মানে 4টা ইনপুট, 4 to 2, আর 2টা আউটপুট, মানে ইনকোডার বা ইন জেনারেল ইনকোডারের ব্যাপারটা হচ্ছে যে আমার আউটপুট পাওয়া যায়। সো এখানে আমরা 2 বিট যদি চিন্তা করি তাহলে 4টা ইনপুট থেকে 2টা আউটপুট পাবো ওই প্রায়োরিটি এনকোডারে। তো প্রায়োরিটি এনকোডার এর ফাংশনটা হচ্ছে এরকম যে স্যার, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যায়। ইয়েস স্যার, এখন দেখুন। আচ্ছা, মাঝখানে কোনটুকু মিস গেছে একটু আমাকে বলো তো। স্যার, ওই যে প্রায়োরিটি এনকোডারের টাস্কটা বোঝাতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি যে একটা এন বিটের প্রায়োরিটি এনকোডারের ইনপুট থাকে 2 পাওয়ার এনটা, আউটপুট থাকে এনটা। ফাংশনটা কি, যে সে মানে তার যে 4টা ইনপুট তাদের সিরিয়াল, আমি ধরো বাইনারি ইয়ে ফলো করে বললাম 0 1 2 3, এগুলো হচ্ছে সিরিয়াল।
টু যে ইনপুটটা আছে, ইনপুট নং আমার সিরিয়াল নং 2, সেটাতে আমি একটা ধরো হাই ইনপুট দিচ্ছি, তাহলে সে ওইটা ওইটা খালি চেক করবে যে হ্যাঁ আচ্ছা তাহলে 2 তে হাই ইনপুট আছে, তার মানে 3 তে নাই। 3 তে যদি থাকে তাহলে সে 2 কে ইগনোর করবে। হ্যাঁ, সো 3 তে নাই। এখন এই যে 1 আর 0 তে হাই ইনপুট আছে কিনা সে ওটা কমপ্লিটলি ইগনোর করবে, মানে হাইয়েস্ট যে সিরিয়ালটা পাবে তার নিচের সব সিরিয়ালের ইনপুট একই আছে তার যায় আসে না, সে ওটা কমপ্লিটলি ইগনোর করবে। তো আমাদের ডিজিটাল লজিকে এই যে ইগনোর করা, এটার ফর্মাল নেম হচ্ছে ডোন্ট কেয়ার, এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয় এক্স দিয়ে, মানে আমার এই ইনপুট কি আছে আমার যায় আসে না। সো সেই যে টুটা আইডেন্টিফাই করলো হাইয়েস্ট সিরিয়ালের ইনপুট হিসেবে, আউটপুটে সে আউটপুট যে 2 বিট আছে সে কি আউটপুট দিবে, এই সিরিয়াল নাম্বারটার বাইনারি যেটা সেটা। তো 2 এর বাইনারি কত, 10। তো এটা যদি আমি এমএসবি আউটপুট বলি আর এটা যদি আমি এলএসবি আউটপুট বলি, তাহলে আমার এখানে একটা 1 পাবো, এখানে একটা 0 পাবো। 1 পাবো মানে কি, এটা তো মানে এখন আমি ইলেকট্রিক সার্কিট পর্যায়ে আছি, তো ইলেকট্রিক সার্কিট তো আর 1 0 আউটপুট দেয় না, সে আউটপুট দেয় ভোল্টেজ। তো বেসিক্যালি আমি যদিও এটা বোঝার জন্য ডিজিটাল হিসেবে 1 0 লিখলাম, বাট অ্যাকচুয়ালি এখানে হাই ভোল্টেজ আউটপুটে পাবো আর লো ভোল্টেজ পাবো আউটপুটে। এটুকু বোঝা গেছে সবার? ইয়েস স্যার। এই হচ্ছে আমার প্রায়োরিটি ইনপুট। এই যে বারবার আমার অডিওটা ঝামেলা করে, একটু যদি আমার কথা অনেকক্ষণ শোনা না যায় আমাকে একটু জানাবো কাইন্ডলি। হ্যাঁ, তো এখন আহ, এই যে আমার 8 to 3 প্রায়োরিটি ইনপুটে, তাহলে আমরা ট্রুথ টেবিলটা দেখি। তো দেখো, প্রথম রোটা আর কি উপরে আছে, তো এটা আর কি কোনো এই রোটা বাদ দিলেও চলে, মানে সবগুলা ইনপুটই যদি লো থাকে তাহলে প্রায়োরিটি ইনকোডার আসলে, আমি এখানে একটু মানে এটা ঠিক করি নাই ভুল করছি বলবো না, বাট এটা করাটা বেটার না। এখানে আমি যদি এক্স 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 দিলাম তাহলে সবচেয়ে বেস্ট হতো। আচ্ছা আমি এটা এডিট করব পারলে। সেটা হচ্ছে যে আমার সব ইনপুটই যদি আমার লো থাকে, এই প্রথম রোতে যেটা দেখতে পাচ্ছ, আচ্ছা একটু সবগুলো কভার করা হয় নাই। হ্যাঁ, ও আচ্ছা, না না না, সরি সরি, আমি ওই ব্লুটুথ কেসটা দিই নট। না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না ওইটা ইউজুয়ালি দিই, তো তো এখানে বাদই দিছি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই ওই তো যে যে কেসটা আর কি লিখি নাই, সবগুলো ইনপুট হচ্ছে যদি লো থাকে তাহলে প্রায়োরিটি ইনপুটের আউটপুট কি, মানে ওইটাও একরকম ডোন্ট কেয়ার, যে মানে সে ওগুলো ধরো তখন ফাংশনই করবে না, তো ওইটার আউটপুট কি আমাদের ম্যাটারও করে না, কারণ আমরা প্রায়োরিটি ইনপুটের ওই কেসের জন্য ইউজই করি না, সোজা কথা। তাহলে আমার মানে আমাদের ইম্পর্টেন্ট যে রো গুলো সেগুলো হচ্ছে যে যখন I01 বা I11 এরকম করে এই যে I7 পর্যন্ত, আই লিখছি কেন, যে আমার ইনপুট এটা কিন্তু কারেন্ট ভেবো না আবার, ঠিক আছে? এখানে আসলে এই ছবিতে এগুলো মার্ক করে দিলে ভালো হতো, বাট আমার ওই যে বই থেকে আমি স্ক্রিনশটটা নিছি, তো ওইখানে এগুলো কথাই লেখা আছে, তো টেনশন নাই। বাট এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, এরকম, এটা কিন্তু কারেন্ট না। আচ্ছা, এখন ওই যে আমার টু টেবিলটা আমরা একটু বুঝি যে এটা ঠিক আছে কিনা। যখন I01, তো এটা হচ্ছে একদম লোয়েস্ট সিরিয়ালের ইনপুট। তো লোয়েস্ট সিরিয়ালের ক্রমিক অর্ডার নাম্বার কত, 0। হ্যাঁ, এই যে I0 এর যে সাবস্ক্রিপ্ট আর কি, সোজা কথা। তাহলে 0-র বাইনারি কত, 000। তাহলে আউটপুটে আমি 000 পাচ্ছি। এই যে Y2টা হচ্ছে আমার এমএসবি, হ্যাঁ, আর Y0টা হচ্ছে আমার এলএসবি। সো তিনটায় আমি 0 পাচ্ছি। এরপরে যখন I1-এ আমি ইনপুট, সিরিয়াল 1-এ আমি হাই ইনপুট পাচ্ছি, তখন দেখো I0-এ আর কি থাকলো আমার ম্যাটার করে না, সো এটা কি ডোন্ট কেয়ার। এবং 1-এর বাইনারি যেহেতু 001 3 বিটে, আমি সেইটা পাবো আউটপুটে। এইভাবে বাকিগুলো, এবং তুমি যত নিচে নামবা দেখবা ডোন্ট কেয়ার বাকি সবগুলো যেহেতু হয়ে যাচ্ছে, সো এই এক্স গুলো হচ্ছে কি বেড়ে যাচ্ছে। হোপফুলি 8 to 3 এর এই ট্রুথ টেবিলটা বোঝা গেছে। হ্যাঁ, এখন তাহলে এই স্যার এখানে তো আমরা হচ্ছে এমএসবি প্রায়োরিটি এনকোডার ইউজ করছি না? এমএসবি প্রায়োরিটি ইনকোডার, আই মিন এমএসবি বিটটাকে হচ্ছে প্রায়োরিটি দিবে, এলএসবিটাও তো থাকে। এমএসবি এলএসবি তো আমার আউটপুটে, ইনপুটে তো শুধু হচ্ছে আমার ইনপুটের সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এখন তুমি যদি, হ্যাঁ এমএসবি প্রায়োরিটি দিচ্ছে, হ্যাঁ এটা আমরা বলতে পারি যে আমার ইনপুটের সিরিয়াল নাম্বার যখন 7 সেটা হচ্ছে কি টপ মোস্ট প্রায়োরিটি। সো ওইভাবে চিন্তা করলে যে হায়ার ইনপুট সিরিয়ালের জন্য যেহেতু হায়ার প্রায়োরিটি, এমএসবি প্রায়োরিটি হয়তো বলে। আমার ঠিক মনে নাই যে ইনকোডারের এরকম নেমিং হয় কিনা ইনপুটের বেসিসে, বাট যদি তুমি সেটাই মিন করে থাকো তাহলে হ্যাঁ এটা একটা এমএসবি প্রায়োরিটি ইনকোডার আর কি। Yes, sir. ওকে, আচ্ছা, এখন হ্যাঁ তাহলে আমার এখানে এই ইনকোডারটা ফাংশনটা তো বুঝলাম, বাট এটা করে আমার এই এডিসি প্রসেসের লাভটা কি হচ্ছে সেইটা বুঝি একটু।
তো লাভ হচ্ছে এটাই যে আমি ওই যে অপ এম্পে যেটা সমস্যা ফেস করছিলাম, যে -2 এর চেয়ে বেশি ইনপুট হলেও আমার কি এই OA0 আর OA1 দুইটাই কিন্তু হাই আউটপুট দিবে। তো এটা হইলে তো আমি শুধু অপ এম্প থেকে তো তাহলে ওই বিট স্ট্রিমটা পাচ্ছি না, তো 1-1 হয়ে যাচ্ছে। তো সেটা যদি যদি আমি মানে কি বলবো প্রিভেন্ট করতে চাই, তাহলে আমার ওই শুধু OA1 এর জন্য বাইনারিটা আউটপুট দিতে হবে, যখন কি শুধু -2 এর চেয়ে বড় কিন্তু আবার -1 এর চেয়ে ছোট। মানে আমার, আমি কোন কোয়ান্টাইজেশন ইন্টারভালটার কথা বলছি, যে -2 ধরো -1, এটাতে আমার কারা কারা অন থাকবে, OA0 অন থাকবে, মানে এই রেঞ্জের ইনপুট ভোল্টেজের জন্য OA0 অন থাকবে আর OA1ও অন থাকবে। তাহলে তো দুইটা থেকে হাই আউটপুট পেলে, আমি যদি এখান থেকে আউটপুটটা আমার কি ডিজিটাল আউটপুট হিসেবে চিন্তা করে ফেলতাম, আলটিমেট ডিজিটাল আউটপুট, তাহলে আমার কি 1-1 বিট পেতাম। কিন্তু সেটা তো না। এই এই কোয়ান্টাইজেশন ইন্টারভালের জন্য তুমি যদি ওই ইনকোডিং টেবিলটা একটু মানে দেখে আসো, এটা কত ছিল, 10 ছিল বা 010 আর কি, 3 বিট যেহেতু। হ্যাঁ, সো একই কথা, কিন্তু এখানে তো 1-1 আসছে। তাহলে এই জিনিসটা আমার কাটাবো কিভাবে, এই প্রায়োরিটি এনকোডার দিয়ে। প্রায়োরিটি এনকোডার যখন দেখছে যে এই ইনপুটটা হাই, তখন এইটাতে যে 1 বা হাই ইনপুট আসছে, সে এটা তো কি ডোন্ট কেয়ার করবে, বা কেয়ার করবে না সোজা কথা। তাহলে সে কি আউটপুট দেবে, 0-1-0 বা 1 এর বাইনারি। বুঝা গেছে? বা অর্থাৎ সোজা কথা হাই ভোল্টেজ দিবে। এই যে আমি বারবার বলছি, আমরা বুঝার জন্য যদিও এখানে 101 বা সরি মানে 1 আর 0 ইউজ করি, এগুলো কিন্তু হাই আউটপুট ভোল্টেজ। তোমরা ল্যাবে যখন এডিসি এক্সপেরিমেন্ট করবা, ওখানে তুমি মাল্টিমিটার যদি ধরো এই Y2 Y1 এগুলোতে, সেখানে তুমি 10 পাবা না, সেখানে তুমি যদি বায়াস ভোল্টেজ 5 ইউজ হয়ে থাকে, তাহলে তোমার 5 আর 0 কাছাকাছি ভ্যালু পাবা সোজা কথা। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাশ এডিসি। এখনো হয়তো জিনিসটা পুরাপুরি একটু মানে ইয়ে লাগতে পারে, এলোমেলো, বাট আমরা ম্যাথে যদি যাই, বা তুমি একটু নিজে যদি বইটা ভালো করে পড়ো স্টেপ বাই স্টেপ আবার, তাহলে আই গেস জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বাট এ পর্যন্ত বুঝা গেছে? ইয়েস Yes, স্যার। sir. ওকে, নাইস। তাহলে এবার আমরা ম্যাথে চলে যাব। আমাদের থিওরি আরো মানে এগুলোই তুমি যদি ওই আমার টেক্সটটা খুলে দেখো, এগুলোই ডিটেলসে বলা আছে। ওখান থেকে একটু আহ, আরেকবার পড়ে নিলেই থিওরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো ও আচ্ছা আচ্ছা, আরেকটা তার আগে ম্যাথে যাওয়ার আগে আরেকটা যে ইম্পর্টেন্ট ভেরিয়েশন, মানে আমরা মিড রাইজেরটা দেখালাম, মিড ট্রেডেরটা আমরা যদি স্টাডি না করি, এটা তো ওকে বঞ্চিত করা হলো। এবং আমরা তো বলছি যে মিড ট্রেড তো আমরা এই কোর্সে এমনি এমনি দেখাই না, এটা ইউজ হয় এই জন্যই দেখাই। তাহলে মিড ট্রেডেরটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? এই একই সার্কিট দিয়ে তো ইমপ্লিমেন্ট করা পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে VN যেগুলো, হ্যাঁ, সেগুলো তো আমার এমন ভাবে আছে যে আমার কোয়ান্টাইজেশন ইন্টারভাল সবগুলো ইকুয়াল হয়ে বসে আছে। হ্যাঁ, তো মিড মিড রেটে তো আমার সবগুলো ইন্টারভাল ইকুয়াল না, শুরুটা শেষেরটা তো আমার কি নন ইউনিফর্ম হতে হবে, তাই না? আহ তো তাহলে এই সার্কিট দিয়ে মিড ট্রেড না, এটা শুধু মিড রাইজের জন্যই। এবং তুমি যদি আমার বইয়ে দেখো, যে এটার নিচে ক্যাপশনে লেখাই আছে যে 3 বিট ফ্ল্যাশ এডিসি ফর মিড রাইজ কোয়ান্টাইজেশন। তাহলে মিড ট্রেডের জন্য সার্কিটটা আমার খুব বেশি চেঞ্জ করা লাগবে না। আমার কি এখানে অ্যাডজাস্ট করা লাগবে বলো তো? এই যে আমার এই কোয়ান্টাইজেশন লেভেল ইন্টারভালটা আর এই কোয়ান্টাইজেশন ইন্টারভালটা, এদের ভ্যালু মানে এদের যে উইডথটা, এটা আমার এখানেও 1 ভোল্ট করে আছে। এটা 1 ভোল্ট রাখা যাবে না। আমরা যে এক্সাম্পলটা ইউজ করছি সেখানে এই উইডথটা ছিল 1.5 ভোল্ট, আর এই উইডথটা ছিল আমার 0.5 ভোল্ট। সো এইটা অ্যাচিভ করতে পারলেই আমার হয়ে যাবে। সো আমরা একটু নিচের সার্কিটটা দেখি। এটা হচ্ছে মিড ট্রেড কোয়ান্টাইজেশনের জন্য সার্কিট। তুমি যদি খেয়াল করো, সেম টু সেম, আমার ডিফারেন্সটা হচ্ছে এই দুই রেজিস্ট্যান্সের ভ্যালুতে। এটার ভ্যালু হচ্ছে আমার R/2, আর এটার ভ্যালু হচ্ছে আমার 3R/2। ব্যাপার হলো, আমি মিড ট্রেডের অ্যানালাইসিসটা বইয়ে রাখি না ইচ্ছা করে, যে তুমি জানো এটা নিজে একটু প্র্যাকটিস করো, বাট আমি ক্লাসে এখানে বুঝাই দিচ্ছি। আহ, এই এই চেঞ্জটা করার কারণে কিন্তু বেসিক কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট আমার এই দুই কোয়ান্টাইজেশন ইন্টারভালের উইডথটা চেঞ্জ হয়েছে। এটার প্রমাণ কিভাবে আমরা দেখবো? আবার তো ওই পুরা ল্যাডারে একটাই কারেন্ট ফ্লো হচ্ছে, সবকিছু সেম। তাহলে সেই কারেন্টের ভ্যালুটা আবার কি আগের মতোই, আমার রেফারেন্স ভোল্টেজ কিন্তু চেঞ্জ হবে না, এটা 5 ভোল্ট আর এটা -3 ভোল্টই থাকবে। হ্যাঁ, সো আমার 5 মাইনাস কত, -3 বাই, এখানে এবার আমার কি নিচে টোটাল রেজিস্ট্যান্স থাকবে। এখন তো আর সবগুলো রেজিস্ট্যান্স আর না, কয়টা রেজিস্ট্যান্স আর বলো তো একটু? হ্যাঁ, এক্স্যাক্টলি 6টা। ওই প্রথমটা আর লাস্টেরটা বাদে মাঝের 6টা। তাহলে 6 আর আমি লিখতে পারি, বাট বাকি দুই রেজিস্ট্যান্সটা তো যোগ করতে হবে। তাহলে একটা হচ্ছে 3/2 আর, আর একটা হচ্ছে R/2। এটা হচ্ছে মানে সোজা কথা 1.5 আর, আর ওইদিকে কত 0.5 আর। তাহলে কত হলো, 6 + 1.5 + 0.5, 8 আর। তাহলে রেজিস্ট্যান্সটা ইন্ডিভিজুয়ালি সবাই সেম না হলেও, তাদের টোটাল রেজিস্ট্যান্স ওই পাথের কিন্তু 8 আরই থাকলো, ওইদিকে 8 আর এদিকে 8 আর।
তাহলে আইআর এখান থেকে আবার কি হচ্ছে, 1 ভোল্টই কিন্তু হচ্ছে। যেটাই কি আমার মিড ট্রেডেরও স্টেপ সাইজ ফর কোনগুলো, ওই ইউনিফর্ম যে 6টা কোয়ান্টাইজেশন ইন্টারভাল আছে তাদের জন্য শুধু এই 1 ভোল্টটা। এবং এখানে তুমি যদি খেয়াল করো আর ভ্যালুর রেজিস্ট্যান্স ওই 6টা জন্যই আছে। তো তাদের ক্ষেত্রে উইডটা আমার 1 ভোল্ট করে থাকবে, কিন্তু বাকি দুই ইন্টারভ্যালে তো উইডটা আমার অন্যরকম। তো উইডটা কত কত একটু খেয়াল করি। যেমন এই কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালের উইড কত, V1 মাইনাস V0, এবং সেটা কত ওই কারেন্ট ইন্টু এই রেজিস্ট্যান্স। তো কারেন্টটা কত ছিল আমার আই, আর রেজিস্ট্যান্সটা কত আমার R/2, তাই না? মানে সোজা কথা ওই যে V1 = V0 প্লাস IR ছিল না মিড রাইজে, ওইটা আর এখানে তো IR হবে না, IR/2 হবে, কারণ রেজিস্ট্যান্সটা মাঝখানে তো R/2, ওইটা থেকে আমি এটা নিয়ে আনলাম। এখন আয়ের এই যে এক্সপ্রেশনটা, যে আমার কি বলবো, তোমার আয়ের যে ভ্যালুটা সোজা কথা, এইটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা কত হয়, V0 তো হচ্ছে আমাদের -3, তাহলে -3 প্লাস কত আইআর হচ্ছে 1, আর নিচে একটা 2 আছে, তাহলে কত হাফ। তাহলে এটা কত হয় -2.5। একটু আমরা মিড ট্রেডের টেবিলটাতে ব্যাক যাই তো দেখি তো। এই যে দেখো, এই যে পরের কোয়ান্টাইজেশন ইন্টারভালের যে লোয়ার বাউন্ডারি -2.5, যেটাই আর কি আগের ইন্টারভালের আমার কি আপার বাউন্ডারি, সেটাই কিন্তু আমরা পেয়ে গেছি -2.5, এবং উইথ যে আমার 0.5 ভোল্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আই গেস এবার আর ওই যে টপ মোস্ট যে ইন্টারভালের ওই 3/2 আর এর ব্যাপারটা আছে ওইটা বোঝানো লাগবে না, ওইখানে যে 1.5 ভোল্টের ডিফারেন্স হবে এটা আই গেস বুঝাই যাচ্ছে। সো এই হচ্ছে মিড ট্রেডের ডিফারেন্স, যে আমার ওই প্রথম আর লাস্টের রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার এখানে তোমার সেম রাখা যাবে না। হ্যাঁ, এটা আমার, তুমি যদি এখন উল্টা কাজ করতে তাহলে এটার ভ্যালু R/2 নিতে হতো। মানে ধরো ওই যে তুমি যদি লোয়ারটাই বেশি উইডথের রাখতা তাহলে ওই এটা হতো R/2, আর নিচেরটা হতো ধরো আমার কত 3R/2। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করার আছে, দেখো এখানে একটা রিডান্ডেন্সি আছে, এই আমাদের ফ্ল্যাশ এডিসি সার্কিট যেটা আমরা বোঝানোর জন্য ইউজ করছি, সেখানে একটা রিডান্ডেন্সি আছে। কার রিডান্ডেন্সি? আমার অপ এম্পের রিডান্ডেন্সি। তো প্রায়োরিটি ইনকোডারে আমরা একটু ব্যাক যাই। এখানে প্রায়োরিটি ইনকোডারের আরেকটা মানে ইনহেয়ারেন্ট একটা ব্যাপার আছে, যেটা আর কি মানে অত স্পষ্ট হয় না প্রথমবার দেখার সময়, বাট তুমি যদি একটু ক্লোজলি অবজার্ভ করো, ওই যে আমি যে ব্যাপারটা বললাম যে আমার প্রায়োরিটি ইনকোডারের সব ইনপুট 0, এই কেস তো ইউজই হয় না। তো আমার একদম প্রথম কেস হচ্ছে কি, যে আমার লোয়ার ইনপুটটা অ্যাটলিস্ট কি 1 হবে, এবং তার পরবর্তী যে রো গুলো টেবিলে, ধরো আমার এই রোটা, এইটা থেকে তো কি I1, সরি এই যে হ্যাঁ I0 আমার কি না, তার তার আগেরটা, সরি একটু ভুল মার্কিং করলাম। এই যে এইটা, এই রোটা, এই রো থেকেই তো কি আমার I0 ডোন্ট কেয়ার হয়ে গেছে। সো একদম প্রথম ইনপুটে I0 হতে হবে 1, মানে প্রথম রো ট্রুথ টেবিলের, আর বাকি যে রো গুলো সেগুলোতে আমার I0 ডোন্ট কেয়ার। তাহলে সোজা কথা, আমি যদি I0 সবসময় হাই ভোল্টেজ ইনপুট দিয়ে রাখি তাহলে কি আমার কোনো ক্ষতি আছে? তাও আমার ট্রুথ টেবিলটা ফলো হচ্ছে না। এক্স্যাক্টলি। তাহলে আমি কি করব, অপ এম্প থেকে হাই আউটপুট না এনে ওই যে OA0 যে অপ এম্পটা আছে, এখানে একটু অনেক ঘিঞ্জি হয়ে গেছে, আমি এটা দিয়েই বুঝাই। এই অপ এম্প থেকে আমার হাই আউটপুট তো দরকার নাই। আমার এই ইনপুট, এই যে I0 ইনপুট, সেটা যেহেতু অলওয়েজ হাই রাখা যাবে, আমি ওখানে একটা হাই ভোল্টেজ কানেক্ট করে রেখে দিলাম। OA0 আমি রাখলামই না, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাই বলে রেজিস্ট্যান্স উড়াই দেওয়া যাবে না, কারণ আমার রেজিস্ট্যান্সের কাজ তো হচ্ছে কোয়ান্টাইজেশন ইন্টারভালের যে উইডথটা সেটা বিল্ড আপ করা। হ্যাঁ, ভোল্টেজ ডিফারেন্সটা সেভাবে আমার জেনারেট মানে কি বলবো ডেভেলপ করা। সো রেজিস্ট্যান্স থাকবে R/2, বা এই যে আর যেটাই হোক না কেন মিড রাইজের ক্ষেত্রে আর ওইটা থাকবে, কিন্তু অপ এম্পটা আমরা চাইলে নাও ইউজ করতে পারি। এখন আমার সেক্ষেত্রে কিন্তু আবার -3 এর সাথে I0 এর কানেকশন দেওয়া যাবে না। -3 তো একটা লো ভোল্টেজ। আমার তখন ছবিটা, এই অংশের ছবিটা এটা যেরকম হবে, যে আমার এখানে -3 থাকবে, এইখান থেকে ওই অপেম্প তো আর নাই, তুমি অপেম্পের কানেকশন কি দিবা? এই ধরো আমার প্রায়োরিটি ইনকোডার, তো এইখানে আমার একটা হাই ভোল্টেজ। হ্যাঁ, এটা তুমি যদি নাও দেখাও খুব একটা ক্ষতি নাই, আমি বুঝে নিব। বাট এটা তুমি বুঝছো এটা যেন হয়, নাহলে আবার তুমি ম্যাথে ভুল করে ফেলতে পারো। সো এই তো, কোনো অপ অ্যাম্প নাই এবং রেজিস্ট্যান্স ল্যাডারের সাথে কোনো কানেকশন নাই, একদম লোয়েস্ট ইনপুট। এই হচ্ছে ব্যাপার। এটাও করা যায়। এটা করে লাভটা কি? ব্যাপার হলো আমাদের অপ অ্যাম্প হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এটা যত কম ইউজ করা যায় তত ভালো, এবং অলরেডি আমরা দেখছি এখানে অনেকগুলো অপ অ্যাম্প ইউজ হচ্ছে। কয়টা? মানে আমরা যে এক্সাম্পলটা প্রথমে দিয়েছিলাম 2 পাওয়ার এন্টার রেজিস্ট্যান্সের মতোই, তাই না? 8টা।
বাট আমরা একটা যেহেতু রিডিউস করতে পারছি, আমরা চাইলে 2 পাওয়ার n টার জায়গায় কত 2 পাওয়ার n - 1টাও ইউজ করতে পারি। এখন কেউ যদি 2 পাওয়ার n টা ইউজ করে, সে একটু বড় লোক টাইপের হয়তো, তার ঝামেলা নাই, তার অনেক টাকা আছে, ইউজ করলো সমস্যা নাই, তো এটাতে ভুল কিছু না তাই বলে। কিন্তু এটা বেটার, হ্যাঁ, কারণ একই আমার ফাংশনালিটি পাওয়া যাচ্ছে উইথ রিডিউস নাম্বার অফ কম্পোনেন্টস। আর এই যে এডিসি, এই সার্কিটটা, এটার নাম ফ্ল্যাশ এডিসি কেন হয়েছে, ওয়াই ফ্ল্যাশ? কারণটা হচ্ছে এইটা পুরা এই মানে ধরো তুমি একটা সার্টেন স্যাম্পল ইনপুট দিলা এই ফ্ল্যাশ এডিসিটাতে, বা ভিএন এর একটা সার্টেন ভ্যালু, সেটাকে সে কনভার্ট করে একটা ক্লক পালসে, মানে ক্লক পালসের এক পিরিয়ডে সে কনভার্ট করে ফেলে। তো কিভাবে এইটা বা কেন এটা, এটা ডিটেলসে আমাদের যাওয়া লাগবে না, বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্যারালাল অপারেশনের মতো না। দেখো সবগুলো অপাম্প কিন্তু অপাম্প একই সাথে ইনপুট পাচ্ছে, একই সাথে আউটপুট দিচ্ছে, প্রায়োরিটি এনকোডার সেটার উপর বেস করে একই সাথে কি আমার আউটপুটটা দিয়ে দিচ্ছে। সো এখানে সব কম্পোনেন্ট প্যারালালি অপারেট করছে। সো এখানে আমার কিন্তু এই যে একটা অপাম্প অপারেট করলো তারপর একটা করবে, এরকম সিরিয়াল ব্যাপার নাই। ওরকম থাকলে আমার মাল্টিপল ক্লক পালস লাগতো, হ্যাঁ, এবং ওই মাল্টিপল ক্লক পালস ধরে আমার ইনপুটটা চেঞ্জ করা যাইতো না, তাহলে তো আমার অপাম্প গুলো ডিফারেন্ট বিহেভ করতে, আলাদা আলাদা ক্লক পালসে। কিন্তু এখানে একই সাথে ইনপুট পাচ্ছে, সো আমি এক ক্লক পালসেই সবগুলো কম্পোনেন্টের অপারেশনটা সেরে ফেলতে পারছি। বুঝা গেছে এটা? এটা হচ্ছে আমার প্যারালাল অপারেশনের যে বেনিফিটটা সেটা। আচ্ছা, কারো যে কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে বলবা, নাহলে পরে আহ, তোমারই মনে থাকবে না, হয়তো ক্লাস শেষে বলবো এরকম যদি ভেবে রাখো। আচ্ছা, এবার ম্যাথে, হ্যাঁ ম্যাথে যাই আমরা। আমাদের থিওরি মোটামুটি ডান। তো প্রথম যে ম্যাথটা আছে, এখানে দেখো আমাদের কি বলছে, একটা 3 বিট ফ্ল্যাশ এডিসি ডিজাইন করতে বলছে, যেখানে আমার সিগন্যালের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট আর ওইদিকে 0 ভোল্ট। হ্যাঁ, জরুরি না যে আমার সবসময় সিগন্যালের মিনিমাম ভ্যালু কি নেগেটিভ হতে হবে, এটা পজিটিভও হতে পারে, এটা আমরা কোয়ান্টাইজেশনের ক্লাসে বলছি। তো আমার এখানে ডাইরেক্ট বলে দেয় না যে মিড রাইজ কোয়ান্টাইজেশন ইউজ করো, বাট ইনডাইরেক্টলি এটা বুঝাইছে এই কথাটা দিয়ে, দি কোয়ান্টাইজ লেভেলস অফ দি এডিসি শুড বি ইউনিফর্ম। এই যে ইউনিফর্ম কথাটা যখন বলে দিয়েছে, এখানে তো সবগুলোকেই মিন করছে, তাই না? বলেনি তো যে আমার 3 বিট যেহেতু, সো এই 6টা ইউনিফর্ম হতে হবে। তাহলে এখানে কোনটা ইউজ করা বেস্ট? মিড রাইজ, অবশ্যই মিড রাইজ। তারপরেও তোমরা ওই যে ওল্ড প্র্যাকটিস শিটটা যদি দেখো, এখানে মিড থ্রেড ইউজ করে ফেলছে। এখন এটা আর কি ওই ওল্ড প্র্যাকটিস শিট, এটা আমি বানাই না, এটা মানে আমার আসার অনেক আগে, একদম 2020-21-এর দিকে মনে হয় বানানো। তখন হয়তো এই ক্ষেত্রে মানে কোয়ান্টাইজেশনের স্কিমটা ওইভাবে ইম্পর্টেন্স দেওয়া হতো না, তাই মানে দুইটাই অ্যাকসেপ্টেবল ধরা হতো। বাট এখন আমরা এই জিনিসটা ইম্পর্টেন্স দিচ্ছি। সো তুমি ওল্ড প্র্যাকটিস শিটটা দেখি, আমি সুযোগ থাকলেও এটা কপি করে এডিট করে একটা নতুন ওইটা একটা মানে রিমুভ করে দিয়ে দিব, বা ওল্ড প্র্যাকটিস শিট তোমার দেখার দরকার নাই, এই প্রবলেমটা পুরাটাই ওল্ড প্র্যাকটিস শিটে আছে। তুমি আমার টেক্সটেই এটা পাচ্ছ সলিউশন সহ। ওখানে সলিউশনটা একটু হাতে লেখা এবং কিছু কিছু জায়গায় স্কিপ করা আছে, এখানে একটু মানে অ্যারেঞ্জমেন্টটা ভালো। এখান থেকে দেখলেই তুমি লেটেস্টটা পাবা। তারপরও কেউ যদি ওল্ড প্র্যাকটিস শিট ফলো করো, একটু এই ব্যাপারটা খেয়াল রাখবা, আর আমি চেষ্টা করব এডিট করে দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে মিড রাইজ কোয়ান্টাইজেশন ইউজ করা বেস্ট, আমরা সেটাই করব। এখন নাম্বার কোশ্চেনটা দেখি কি চাইছে। ক্যালকুলেট টোটাল নাম্বার অফ রেজিস্টার্স এন্ড অপ অ্যাম্পস রিকোয়ার্ড। তো এটা তো আমরা বললাম রেজিস্ট্যান্স কয়টা, 2 পাওয়ার n টা, তাহলে 2 পাওয়ার 3 বা 8টা। আর অপ অ্যাম্প কয়টা, 2 পাওয়ার 3 বা 8টা, অথবা কি 2 পাওয়ার 3 - 1, দুইটাই অ্যাকসেপ্টেবল অ্যান্সার, যে যেটা ইউজ করবা। একটু ভালো হয় যে তুমি এই যে এরপরের একটা কোশ্চিনে এই সার্কিটটা ড্র করতে বলছে, তো তুমি ওই সার্কিট ড্র করার সময় যদি 8টা অপ অ্যাম্প ইউজ করো, তাহলে এখানে অ্যান্সারটা 8 দিও, আর না হলে 7 দিও। মানে এটা না করলে যে আমি নাম্বার কাটবো এমন না, দিলে তোমার জন্য সুবিধা। আচ্ছা, এরপরে আমরা বি নাম্বারে যাই। বলছে স্টেপ সাইজ ক্যালকুলেট করতে। এখানে একটা আমরা নতুন টার্মিনোলজি দেখতে পাচ্ছি, স্টেপ সাইজ, অর বলছে 1 LSB ভ্যালু। তো স্টেপ সাইজের আরেকটা নাম হচ্ছে 1 LSB ভ্যালু, বা শুধু এলএসবি ভ্যালু। শুধু এলএসবি বললেই ওই 1 LSB বুঝায়। তো এটা কেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমার লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা, সেটাই তো এলএসবি, তাই না? তো আহ আমাদের যে কোয়ান্টাইজেশন স্কিমটা ছিল, সেটাতে আমরা একটু যদি ফেরত চাই, এই যে 1 LSB বা এলএসবি ভ্যালু, ভোল্টেজের ভ্যালু 1 LSB বা এলএসবি বলতে যেটা বোঝায়,
যে পরপর এই যে ধরো জিরো, হ্যাঁ আমি এখানে লিখে বুঝাই, 0 0 থেকে আমার আউটপুটটা ধরো 0 0 1 এ ট্রানজিশন করলো। হ্যাঁ মানে আগের ইনপুটের জন্য ধরো 0 0 0 আউটপুট পাওয়া গেছিল, তারপরের ইনপুটের জন্য 0 0 1 আউটপুট পাওয়া গেল। তো এখানে তাহলে চেঞ্জটা কোথায় হয়েছে? ওই যে এলএসবি বিটে চেঞ্জ হয়েছে। এবং এই চেঞ্জ হওয়াতে আমার ওই কি বলবো, তোমার আহ, ওই কোয়ান্টাইজেশন লেভেলে চেঞ্জটা কতটুকু হয়েছে বলো তো? 0 0 0-র জন্য কোয়ান্টাইজেশন লেভেল ছিল আমার -2.5, আর 0 0 1-এর জন্য কত, -1.5। তাহলে ডিফারেন্সটা কত? 1 ভোল্ট। মানে আমি জাস্ট ভ্যালুটা নিয়ে ইন্টারেস্টেড। তো এই 1 ভোল্টে কি আমার স্টেপ সাইজ ছিল না? তো এটা তো আমরা জানি যে কি আমার পরপর দুইটা কোয়ান্টাইজেশন লেভেলের মধ্যে ডিফারেন্স তো কি আমার স্টেপ সাইজের সমান। সো ওই জন্যই আমার যেহেতু একটা এলএসবি চেঞ্জেই যে আউটপুট ভোল্টেজের চেঞ্জটা যত হচ্ছে আমার আহ, আহ, সেইটা স্টেপ সাইজের সমান হয়ে যাচ্ছে, তো স্টেপ সাইজের ওই জন্য আরেকটা নাম ডাকা হয় এলএসবি ভ্যালু বা এলএসবি ভোল্টেজ বা 1 এলএসবি ভ্যালু। হ্যাঁ, সো এইটা একটু এই টার্মিনোলজিটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কোশ্চিনে স্টেপ সাইজ না বলে এলএসবি ভ্যালু বলে দেয়, তো ওইটা মানেই স্টেপ সাইজ চাচ্ছে। তাহলে এখানে আমাদের এলএসবি কত এটা তো আমরা বের করছি। ও না না, এখানে তো সিগন্যাল চেঞ্জ হয়েছে। এখানে তো আর -3 থেকে 5 ভোল্ট না, এটা হচ্ছে 0 থেকে 10 ভোল্ট। তাহলে স্টেপ সাইজ কত হবে? ডেল্টা ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই কত, 2 পাওয়ার 3। এটা হচ্ছে 1.25 ভোল্ট আমাদের এই ম্যাথের জন্য। তাহলে বি নাম্বার গেল। এবার বলছে সিতে ফাইন্ড কোয়ান্টাইজেশন লেভেলস এন্ড প্লট ডি আউট ভার্সেস ভি ইন প্লট। ডি আউট মানে কি? ডিজিটাল আউটপুট, মানে ওই যে আমরা ইনকোডেড ভ্যালুগুলো আউটপুট হিসেবে পাচ্ছি, সেই আউটপুট ভার্সেস ইনপুট, মানে একটা সার্টেন ইনপুটের জন্য যে আমার আউটপুট পাওয়া যাবে, এরকম যতগুলো আমার কম্বিনেশন আছে সবগুলো একটা গ্রাফে প্লট করা, যেখানে এক্স অ্যাক্সিস তুমি ধরো ইনপুট ভোল্টেজ নিলা, আর ওয়াই অ্যাক্সিস তুমি ওই ডিজিটাল ইনকোডেড আউটপুট গুলো নিলা। তো এইরকম একটা গ্রাফ ড্র করা অনেকটা কিন্তু ওই যে ভোল্টেজ, এই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তোমরা যেটা টুইটারে দেখছো, ভিটিসি কার্ভ বলি আমরা যেটাকে, অনেকটা সেরকম। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে ডিজিটাল ইনকোডেড আউটপুট গুলো রাখছি, ওইখানে আমরা হচ্ছে কি ওই অ্যানালগের ইনপুট আউটপুটের ভিটিসি দেখছি, তাই না? তো একই রকম ব্যাপারটা। এখন এইখানে যেটা রেকমেন্ডেড যে তোমার গ্রাফটা ড্র করবা, ডি আউট বা ডিজিটাল আউটপুট গুলো, এগুলো তো সব বিট স্ট্রিম, হ্যাঁ এগুলোর তো কোনো প্লাস মাইনাসের কিছু নাই, 0 1 দিয়ে ব্যাপার। কিন্তু তারপরও প্রত্যেকটা ইনকোডেড ভ্যালু তো একটা করে অ্যানালগ ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে, তাই না? এবং সেগুলো তো ডিএসসি সাইডে আমরা ইউজ করব। সো বেটার হয় যদি তুমি ওয়াই অ্যাক্সিসটা ওইভাবে মার্কিং করো। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আগের এক্সাম্পলেই ধরো 0 0 0-র জন্য আমরা যেহেতু -2.5 জানি, তাহলে তুমি তোমার ওয়াই অ্যাক্সিসে 0 0 0টা কোথায় মার্কিং করবা? -2.5 ভ্যালুটাতে। তারপরে এইভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে করে 4.5-এ যে 111। হ্যাঁ, তো এরকম করাটা বেটার। তাহলে তুমি যখন ডিএসসি, যদি তোমাকে ক্যাসকেডেড প্রবলেম দেয় যে একটা ডিএসসি থেকে এডিসি, সরি এডিসি থেকে ডিএসসি করো, তখন তোমার ম্যাথ করতে সুবিধা হবে। তো অনেকে আমি দেখছি যে ইয়ে করে, যে পুরাটাই পজিটিভ ওয়াই অ্যাক্সিসে নিয়ে নেয়, 0 0 0 থেকে 1 1 1। এটা ভুল না, এটাতে আমি মার্কস কাটবো না, বাট বেটার তোমার জন্যই হবে যদি তুমি ওই কোয়ান্টাইজেশন লেভেলের ভ্যালুর সাথে মিল রেখে ওয়াই অ্যাক্সিসটা মার্কিং করো বা তোমার ইয়ে করো, লিস্ট করো। তাহলে আমরা এখানে ডি আউটপুটটা মিড রাইজ কোয়ান্টাইজেশন, যেহেতু কোয়ান্টাইজেশন লেভেল গুলো আমাদের লাগবে, দেখে এটা তো সহজ। লো সিগন্যালের আমার লোয়েস্ট ভ্যালু কত? 0। তাহলে প্রথম কোয়ান্টাইজেশন লেভেল কত? 0 থেকে 1.25। তারপরেরটা কত? 1.25 থেকে 2.5। এভাবে বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। লাস্টেরটা কত হবে? 10 থেকে 1.25 বাদ দিলে কত হয়? 8.75। হ্যাঁ, 8.75 থেকে তাহলে 10 হবে লাস্টের কোয়ান্টাইজেশন ইন্টারভালটা। তাহলে এগুলো হচ্ছে আমার কি ইনপুট ভোল্টেজের রেঞ্জ, তাই না? তাহলে আমি এখানে কি কি মার্কিং করব? এক তো 0 তো 0ই, তারপরেরটা কত? 1.25, তারপরেরটা কত? 2.5, এরকম করে করে 10 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভি ইনপুটের অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে আমি ইনপুট ভোল্টেজ নিচ্ছি। আর আউটপুট ভোল্টেজ আমি কি পাবো? এই কোয়ান্টাইজেশন ইন্টারভালের জন্য কোয়ান্টাইজেশন লেভেল কত হবে? মিডল পয়েন্ট কত? 0.625। এটার জন্য কি বলবো, 1.25 এর সাথে, সরি 1 এর সাথে, হ্যাঁ 1.25 এর সাথে 0.625 যোগ করলে যেটা হয় আর কি, এটা আমি এখন ক্যালকুলেটর ইউজ করবো না, আমি বই দেখে বসাই দিই। 1 মিনিট।
তোমার বই ক্লোজ ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করাই লাগবে। হ্যাঁ, বা এভারেজ ভ্যালু নিলেও পারো, 2.5 প্লাস 1.25 বাই 2, এটা যেটা আসে 1.875। ঠিক আছে, জাস্ট দুইটা দেখাচ্ছি। হ্যাঁ, লাস্টে বাকিগুলো আর দেখাচ্ছি না, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের সবগুলো পজিটিভ, এখানে আসলে আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস লাগছে না, মানে কোয়ান্টাইজেশন লেভেল সবগুলোই পজিটিভ, বাট ওই যে আমাদের আগের এক্সাম্পল হলে কিন্তু লাগতো। তাহলে এখানে গ্রাফে আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আসলে লাগবে না, আমি তো মিশাই দিই, তাহলে অযথা রেখে লাভ নাই। হ্যাঁ, এবং এখানে আমাদের ওয়াই অ্যাক্সিসটা একটু বড় লাগবে, তাই না? কয়টা লেভেল? 8টা লেভেল আছে। আমি একটু গ্রাফ এই অ্যাক্সিস গুলো নিচে নামাই, তাহলে নাহলে আটবে না সবগুলো আর কি, সোজা কথা। হ্যাঁ, আহ, এই তাহলে প্রথমটা হচ্ছে 0.625। এখানে তুমি দুই রকমই করতে পারো, বা দুইটা একসাথেও করতে পারো। মানে এগুলো তো তোমার ডিজিটাল আউটপুটটা লিখতে বলছে, সো বেটার হয় তুমি ইনপুটেড ভ্যালুটা যদি এখানে লিখে দাও, এবং পাশে ধরো ব্র্যাকেটে 0.65 লিখলা, এটা না লিখলেও সমস্যা নেই, জাস্ট 000 লিখলেই হবে। আমি আমার ওই যে বইয়ের সলিউশনে এটা পাশে লিখে দিয়েছি বুঝার সুবিধার জন্য, তুমি জাস্ট 000 লিখলেই হবে। বাট তুমি এই যে মার্কিং গুলো করছো, এগুলো এই যে 0.625 এরকম একটা আইডিয়া রাখতে হবে আর কি, ডিএসসি ম্যাথ যদি দেয়। তারপর এটা তাহলে কত? 001। হ্যাঁ, এখন আমার ড্র করা লাগবে তো প্লটটা, তাই না? তো ড্রটা কিরকম দেখো তো, এইটা হচ্ছে আমার প্রথম কোয়ান্টাইজেশন ইন্টারভাল। তাহলে এর মধ্যে যত ইনপুট ভোল্টেজ পসিবল সবার জন্য আউটপুট কত হবে? এই যে 000 বা আমার কত 0.625 ভ্যালুটা। তারপরে 1.25 থেকে 2.5, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়ান্টাইজেশন ইন্টারভাল। তাহলে এটার জন্য আমার আউটপুট ভোল্টেজ কত হবে, বা আউটপুট ডিজিটাল আউটপুট কি হবে? 0.001। তাহলে এবার আবার একটু ডট ডট নিয়ে আমি জিনিসটা কোথায় আছে আইডিয়া করে নিলাম। এই তো, কতক্ষণ থাকবে? এই 2.5 পর্যন্ত। আই গেস বুঝা গেছে, এটা একটা স্টেয়ার কেসের মতো শেপ হবে। তো আমি বাকিগুলো আর ড্র করছি না, এভাবে এভাবে উঠতে থাকবে। কয়টা হবে? 1 2 3 4টা হয়েছে, এরকম 8টা পর্যন্ত যাবে। এখানে আমার 8টা আঁকার জায়গাও না, এখানে 10 পার হয়ে যাবে। বাট আমার বইয়ে খুব সুন্দর করে ইয়াটা ড্র করা আছে, ওইটা একটু দেখবা। হ্যাঁ, সো এই ড্রয়িংটা একটু প্র্যাকটিস করতে হবে। মানে স্টেয়ারকেস শেপটা মানে সৌন্দর্য ম্যাটার করে না অবশ্যই, বাট তোমার যাতে এই বাউন্ডারি গুলো মানে কি মিলে। হ্যাঁ, তোমার এখন যদি গ্রাফ এরকম হয়ে যায় যে তুমি ফ্রি হ্যান্ডে ড্র করো, সমস্যা নাই, বাট তুমি এই পর্যন্ত টেনে ফেললা, মানে পরের কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালে একটু ঢুকাই ফেললা, বা এই কোয়ান্টাইজেশন ইন্টারভ্যাল পুরাটা কভার করলা না, ধরো এই স্টেয়ার কেসের উইডথটা তুমি এতটুকু রাখলা, তার মানে তো তোমার গ্রাফ অনুযায়ী কি এইখানে একটু বাদ চলে যাচ্ছে, তখন হয়তো মানে তো কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। তো এইটাই একটু খেয়াল রাখবা। হ্যাঁ, একটু দু একটা প্র্যাকটিস করলে এটা হাত চলে আসবে। হ্যাঁ, অত একদম আবার এটাও জরুরি না যে সবগুলা এখানে সমান সমান নিতে হবে, স্কেল দিয়ে মেপে করতে হবে, এরকম কিছু না। জাস্ট তুমি যেভাবে মার্কিংটা করবা একটু চেষ্টা করবা ওইটা যাতে মেনটেন করা যায়। তাহলে এটাই হচ্ছে আমার ডিজিটাল আউটপুট ভার্সেস আমার ইনপুট ভোল্টেজের গ্রাফ। এটা বোঝা গেছে সবার? Yes, sir. ওকে, নাইস। ডি নাম্বারে দেখি কি বলছে। হ্যাঁ, এবার আমার বলছে ফাইন দ্য কোয়ান্টাইজেশন ইন্টারভাল। যদি আমার ইনপুট ভোল্টেজ 7 ভোল্ট হয়, তাহলে এই 7 ভোল্টটা কোন কোয়ান্টাইজেশন ইন্টারভালে মানে পড়ছে, সেই কোয়ান্টাইজেশন ইন্টারভালটা ফাইন্ড আউট করতে বলছে। মানে আমাদের এই যে এখানে কোয়ান্টাইজেশন ইন্টারভালের লিস্ট আছে না, এই লিস্টের কোন কোন ইন্টারভালের মধ্যে 7 ভোল্ট পড়বে সেটা। তো আই গেস এর আগের ইন্টারভালটা আমাদের কত হবে? তাহলে এই যে 8.75 থেকে 1.25 বাদ দিলে 6.5 থেকে 7.5। আচ্ছা, না না, সরি, ভুল ভুল হলো। মানে 8.75, 7.5 থেকে আমার 8.75, তারপরে ওইটা 6.5 থেকে আমার 7.5. 6.25 থেকে আর কি। হ্যাঁ, 6.25 থেকে 7.5। হ্যাঁ, এই তো। তাহলে কোনটাতে পড়ছে 7 ভোল্ট? এইটা একটা। এইটাতে। হ্যাঁ, 6.25 থেকে যে 7.5 এর মাঝের কি 7 ভোল্ট আছে। তো সিরিয়াল নাম্বারটা আমরা একটু দেখি। এইটা তো হচ্ছে কত, মানে তোমার জিরো, তারপর একটা 1, এরকম করে নিচে আসতে থাকো। এটা লাস্টেরটা কত? 7 নাম্বার। এটা হচ্ছে 6, তাহলে এটা কত? 5। তাহলে এটার জন্য ইনকোডের আউটপুট কত হবে আমার? 101। তো এটাই হচ্ছে ডি এর পরের কোশ্চেনে চাইছে যে হোয়াট ইজ দা ডিজিটাল আউটপুট ফর দিস ইনপুট, মানে ইনপুট যদি 7 ভোল্ট হয় তাহলে আমার আউটপুট কত, ডিজিটাল আউটপুটটা কত? তাহলে এই যে আমার 101। আচ্ছা, এরপর বলছে ডিজিটাল আউটপুট যদি আমার 110 হয়, তাহলে আমার কোন ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য আমার এই ডিজিটাল আউটপুটটা আমরা পাবো। মানে এখানে উল্টাটা,
আগের কেসে অ্যানালগ ইনপুট ভোল্টেজ দিয়ে বলেছে যে আউটপুট ভোল্টেজ ডিজিটাল কত হবে সেটা জানতে চাইছে। আর এই কেসে যেটা চাইছে ডিজিটাল আউটপুট দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ওই যে ওই রেঞ্জটা কত, বা ওই রেঞ্জের বাউন্ডারি দুইটা কি কি, যে এই বাউন্ডারির জন্য আমার মানে বা যে রেঞ্জের জন্য আমার আউটপুট ডিজিটাল আউটপুট 110। তো 110 মানে কত, 6 এর সেভেন বাইনারি। পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, 3.5 7.5 থেকে থেকে 8.7। এক্স্যাক্টলি। বাট তোমার রেঞ্জটা না লিখলেও চলবে, তুমি জাস্ট যদি এই মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা লিখো তাহলেই চলবে। হ্যাঁ, সো ওই কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালটা আর কি আইডেন্টিফাই করতে বলছে। আচ্ছা, এখানে সার্কিট আঁকতে আমি বলি নাই নাকি ছুটে গেছে? আচ্ছা যাই হোক, সার্কিট আঁকতে কিন্তু দিবে। সো তোমার সার্কিটের স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং তোমার এখানে কি দরকার নাই দেখো তো, আমি আমার বইয়েও কোথাও রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু শো করি নাই। তো রেজিস্ট্যান্সের ভ্যালু শো করা লাগবে না, কিন্তু তোমার রেফারেন্স ভোল্টেজ গুলো শো করতে হবে। তাহলে এখানে আমি যদি সার্কিট আঁকতে বলতাম, তাহলে তোমার রেফারেন্স ভোল্টেজ কি কি হতো? ওই যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু সিগন্যালের, এটা 10 ভোল্ট, আর এটা আমার কত হতো, 0 ভোল্ট, বা গ্রাউন্ড করে দিলেই হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখানে আসছে না, 0 ভোল্ট আর কি, সোজা কথা, বা গ্রাউন্ড। আচ্ছা, আর কিছু দেখানো লাগবে না তোমার ভ্যালু, বাকি সবগুলো স্ট্রাকচারটা দেখাতে হবে, এটাই। বা আমার এই যে অপ অ্যাম্পের নেমিং টেমিং করছি এগুলো বুঝার জন্য, এবং পরে আমি বইয়ে এগুলো রেফারেন্স করছি এই জন্য। তুমি এগুলো যদি মানে এভাবে মানে সিম্বল ইউজ না করো কোনো সমস্যা নেই, টাইম ওয়েস্ট করবে না। আচ্ছা, এরপরে আমার এফ নাম্বার কোশ্চিনে বলছে যদি যদি আরেকটা অ্যাডিশনাল বিট আমরা চাইতাম আউটপুটে, মানে 4 বিটের এডিসি করতাম সোজা কথা, তাহলে কয়টা কম্পোনেন্ট লাগতো? তো এটা তো ওই যে এ নাম্বারের মতোই, জাস্ট 4 বিটের জন্য, তাহলে এটা খুবই ইজি। 2 পাওয়ার 4টা রেজিস্ট্যান্স, আর ওইদিকে কত, 2 পাওয়ার 4টা অপ অ্যাম্প, অথবা 2 পাওয়ার 4 - 1 বা 15টা অপ অ্যাম্প। এই তো এই ছিল আমাদের প্রবলেম 1। আমাদের আর 3 মিনিট মতো আছে। আহ, একটু আমি 5 মিনিট টাইম দিয়ে জাস্ট প্রবলেম 2টা দেখাই দিব, তাহলে আমাদের এই ফ্ল্যাশ এডিসি শেষ হয়ে যাবে। কালকে আমরা এই ডুয়াল স্লোপ শুরু করব। আচ্ছা, তো এখানে 1 নম্বরে কি বলছে যে ডিজাইনে 3 বিট ফ্ল্যাশ এডিসি, ডিজাইন মানেই সার্কিট ড্র করা। সো এই যে হ্যাঁ, 2 নম্বরে আর কি সার্কিট ড্র করতে বলছি। ফর দি গিভেন ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক, সো এবার হচ্ছে তোমাকে ওই ডি আউট ভার্সেস ভি ইন এর গ্রাফটাই দিয়ে দিয়েছে। এই গ্রাফ দেখে তোমাকে কি বের করতে বলছে, মানে ড্র করতে বলছে সার্কিটটা। এটা জটিল কিছু না। আমাদের সার্কিট আঁকতে কি কি লাগবে আমি তো একটু আগে দেখালামই, ওই রেফারেন্স ভোল্টেজ দুইটা আর কোয়ান্টাইজেশন স্কিম কোনটা ইউজ হচ্ছে সেটা। কারণ কোয়ান্টাইজেশন স্কিম অনুযায়ী তোমার কি রেজিস্ট্যান্সের ব্যাপারটা ডিল করতে হবে, যে সবগুলো আর হবে নাকি দুইটা ওই যে আলাদা হবে। তো এখানে কোন কোয়ান্টাইজেশন স্কিম ইউজ হয়েছে আমরা একটু জাস্ট খেয়াল করি, যে আমার কোয়ান্টাইজেশন ইন্টারভ্যাল গুলো সবগুলো সমান না। এই যে এটা 1 ভোল্ট, এটা 1 ভোল্ট, এটা 1 ভোল্ট, এরকম যদি খেয়াল করো সবই সমান, তাহলে এটা কি মিড রাইজ না? হ্যাঁ, তাহলে মিড রাইজ হলে ওই যে আমার মিড রাইজের সার্কিট সবগুলো আর, তো আর এর ভ্যালু তো আমার জানা লাগবে না, আমার এখানে লাগবে রেফারেন্স ভোল্টেজ। তো তুমি দেখো ভি ইন এর লোয়েস্ট ভ্যালু কত এখানে, 0। আর হাইয়েস্ট ভ্যালু কত? 7। এই দাঁড়াও, হাইয়েস্ট ভ্যালু 7 না, 8। হ্যাঁ, এই যে লাস্ট ইন্টারভালটা, তো এই যে লাস্ট ব্লুটা ওই বরাবর হ্যাঁ, তুমি একটু দাগটা নয় 8, এটা একটু দাগ টেনে শিওর হয়ে নিবা, এবার 7 বসাই ফেললে তো আর ভুলে হয়ে গেল। ঠিক আছে, এই 8 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভি রেফারেন্স প্লাস এটা হবে আমাদের 8 ভোল্ট, আর ভি রেফারেন্স মাইনাস হবে 0 ভোল্ট। নেগেটিভ ভ্যালুও কিন্তু হতে পারে, এই তোমার হচ্ছে মিনিমাম ভ্যালু। সবসময় গ্রাউন্ড এক্সপেক্ট করাটা বোকামি হবে। তো এই সার্কিটটা হচ্ছে আগেরটার মতোই, আমি আর সার্কিটের জন্য ড্র করছি না, জাস্ট এই দুইটার ভ্যালু এটা এটা হবে, এটা এই দুই ভ্যালু বসালেই হবে। আর তোমার কোয়ান্টাইজেশন স্কিমটা আইডেন্টিফাই করে ওই রেজিস্ট্যান্সের ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আর বাকিটা তো জাস্ট সার্কিট ড্র করা, একটু রাফলি সার্কিটটা ড্র করবা। আমি এরকমও দেখছি খাতা, যে ওই অপ এম্পের প্লাস মাইনাস সিম্বল দেয় না, হয়তো একটা অপ এম্পে দেয়। তো তুমি অ্যাটলিস্ট একটা অপ এম্পে দিবা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি যে প্লাসে ইনপুট দিচ্ছ আর মাইনাসে ওই যে আমার ভিএন গুলো কানেক্ট করছো বা রেজিস্ট্যান্স লেয়ারের সাথে কানেকশনটা দিচ্ছ, এটা আমি যাতে বুঝতে পারি। তো একটা অপ এম্পে প্লাস মাইনাস দিবা। সময় যদি বাঁচাতে চাও সবগুলোর প্লাস মাইনাস না দিলেও প্যারা নাই। বাট আবার এই যে 8 to 3 প্রায়োরিটি ইনক্লুড, এইসব হাবিজাবি লেখা রাখবে না, আমি তো দেখতেই পাচ্ছি 8 to 3, তাই না? সো যতটুকু মিনিমালিস্টিক ওয়েতে অ্যান্সার করবা, বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেন বাদ না যায়। আচ্ছা, তাহলে এবার আমাদের বি নাম্বারে যাই আমরা। এবার বি নাম্বারটা অনেক বড় কোশ্চেন, একটু আমরা ধাপে ধাপে পড়ি, দিয়ে বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে। তো আমার বলছে যে একটা আননোন সিগন্যাল এবার পাস করা হচ্ছে, ওই তুমি যে এ নাম্বারে এডিসি সার্কিটটা ডিজাইন করলা সেটাতে একটা আননোন সিগন্যাল পাস করা হচ্ছে। যেই সিগন্যালটা আর কি এখানে আমি গ্রাফটা দিয়ে দিয়েছি, সো ইটস নট লাইক আননোন, এখানে
এই ভাষাটা এরকম কেন, এটা ওই যে আগের প্র্যাকটিস শিট থেকে তুলছি তো, সো ওরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এখন আহ এটা এখানে যে এখানে দেখো এটা স্যাম্পলিং টাইম এক্স অ্যাক্সিসে এই কথাটা লেখা আছে। মানে এই যে তুমি ডট ডট দেওয়া এই যে ভার্টিক্যাল লাইন্স গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই আমার কি বলবো তোমার ওই ইনস্ট্যান্ট গুলো যেগুলোতে ইনপুট ভোল্টেজটা রেকর্ড করা হচ্ছে, এবং সেগুলোর জন্যই তো আমরা কি করি, কোয়ান্টাইজেশন করি, এনকোডিং করি, তাই না? অর্থাৎ স্যাম্পল ভ্যালু গুলো, স্যাম্পল এন্ড হোল্ড সিগন্যালের যে স্যাম্পল ভ্যালু বা আউটপুট গুলো, সেগুলোই হচ্ছে এই ভোল্টেজ গুলো। সো তোমার এখানে পুরা সিগন্যালটার জন্য আউটপুট এখানে বের করা লাগবে না, জাস্ট ওই ইনস্ট্যান্ট গুলোর জন্য আউটপুটটা বের করা লাগবে। তো ওইটাই বের করতে বলছে আর কি, যে এই হচ্ছে আমার সিগন্যাল, এই হচ্ছে আমার স্যাম্পলিং ইনস্ট্যান্ট গুলো, তাহলে এই এই ইনপুট গুলোর জন্য তোমার এ নাম্বারের সার্কিট থেকে তুমি আউটপুট কি কি পাবা। তো তোমার এখানে আলাদা করে তুমি ওই যে কি বলবো কোয়ান্টাইজেশন ইন্টারভাল, তারপরে হচ্ছে আমার এনকোডিং এর যে লিস্ট, এটা বানানোর দরকার নাই আসলে। তুমি তো এখানে ডি আউট ভার্সেস ভি ইন গ্রাফ আছে না, তুমি এই গ্রাফ থেকেই কিন্তু এটা ডিকোড করতে পারো। দেখো আমি প্রথমটা দিয়ে বুঝাই। এই যে আমার প্রথম স্যাম্পল যে ভোল্টেজটা, এই যে এইটা, হ্যাঁ, ফার্স্ট ইনস্ট্যান্ট যেটা, এটা আমার ভ্যালুটা কত বলো তো? এই 6 এর চেয়ে বেশি, কিন্তু 6.5 সামথিং এরকম হবে। হ্যাঁ 5 হোক আর যাই হোক, 6 আর 7 এর মাঝামাঝি আছে। এইটা জানলেই চলবে। কেন এইটা জানলেই চলবে? কারণ আমার ইন্টারভালের বাউন্ডারি কি 6 7 5 4 এরকম। তাহলে আমার 6 আর 7 এর মাঝে আছে, এটা জানলেই চলবে, এক্সাক্ট ভ্যালু আমার লাগবে না। এবং এখানে এক্সাক্ট ভ্যালু তুমি দেখো ইনস্ট্যান্ট গুলো এমন এমন, তুমি চাইলেও এক্সাক্ট ভ্যালু পুরোপুরি বের করতে পারবে না। যেমন ধরো এই যে এইটা, এইটা তো আমার 0.5, এই যে কি বলবো 5.5 না, কিন্তু সো তুমি এখানে অ্যাপ্রক্সিমেট করার কোনো দরকার নাই। তুমি জাস্ট এভাবে একটা ছক বানাবা, স্যাম্পলিং ইনস্ট্যান্ট, মানে কোন স্যাম্পলিং ইনস্ট্যান্টের জন্য আউটপুটটা লিখছো এটা তো আমাকে বুঝাইতে হবে, তাই না? সো ধরো প্রথম প্রথম স্যাম্পলিং ইনস্ট্যান্ট, মানে এই স্যাম্পলিং টাইম গুলো দিয়ে দিবা, ধরো 1 মিলি সেকেন্ড। হ্যাঁ, বা মিলিসেকেন্ড একবার লিখলেই হবে, বারবার লেখার দরকার নেই। 1 মিলিসেকেন্ড, তারপরে আমার আউটপুট বা ডিজিটাল আউটপুট যাই হোক বলি না কেন। তাহলে 6 থেকে 7, এইটার জন্য ডিজিটাল আউটপুট কত? এই যে বরাবর দাগ টানো, এইটা 110। এক্স্যাক্টলি ট্রেস ব্যাক করো 110, এই তো 110। এইভাবে তোমার সবগুলো ইনস্ট্যান্ট, এগুলোর জন্য একটা লিস্ট বানাতে হবে। তো আমি বইয়ে সলিউশনে আমার কোয়ান্টাইজেশন ইন্টারভালও শো করছি, আবার ইনপুট ভোল্টেজটা আমি হচ্ছে ওই যে ল্যাটেক্স দিয়ে এই গ্রাফটা জেনারেট করছিলাম, তো সো আমি ফর্মুলা জানি এটা কি, কোন সাইন ওয়েভের ফর্মুলা দিয়ে এটা জেনারেট করা হয়েছে। তোমাকে ওইটা ডিকোড করতে বসতে হবে না যে এটার ফর্মুলা কি, তোমার জাস্ট ওই কোন ইনস্ট্যান্টটা কোন ইন্টারভালে পড়ে সেটা এই ডি আউটের গ্রাফে তুমি যাতে আইডেন্টিফাই করতে পারো, এইটা জানতে পারলেই হবে। সো আমি এখানে বুঝার জন্য সবকিছুই দিয়ে দিছি। তোমার জাস্ট কোনটা কোনটা লাগবে, এইটা আর এইটা, এই দুইটা দেখালেই চলবে। তো এই তো মোটামুটি ফ্ল্যাশ এডিসি থেকে আরো আর মানে একটা ভ্যারিয়েশন আছে, ওইটা মনে হয় বইয়ে অ্যাড করি নেবো, আচ্ছা ওটা পরে আছে। তো ওইটা ডুয়াল স্লোপ পড়ানোর পরে আমরা যখন কম্বাইন কিছু ম্যাথ দেখবো, ডুয়াল স্লোপ প্লাস ফ্ল্যাশ, ওইখানে আমি ওইটা দেখাই দিব, বা নেক্সট কালকের ক্লাসে ইনশাল্লাহ। কালকে আমরা ডুয়াল স্লোপ দেখবো। আচ্ছা, কেউ কি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আসছো? জি স্যার, আমি। জ্যোতি সরকার, তাই তো? জি স্যার। আচ্ছা, Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে No, তোমার অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড করছি। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারে? স্যার আমি পরে আসছি। নাম? স্যার সামিয়াল বাসার আচ্ছা, প্রত্যয়। তুমি কি ডিসকর্ডে জয়েন করছো? না স্যার। আমি তো মেল দিছি, ডিসকর্ডে জয়েন করে না, আমরা কিন্তু আর মেল দিব না। এই যে কালকের এই যে আজকের যে ক্লাসের লিংক, এটা আমি কিন্তু ওই ডিসকর্ডে দিয়েছিলাম রাতে, আমার খেয়ালই ছিল না, পরে দেখলাম যে তুমি ডিসকর্ডে জয়েন করে নাই, তোমাকে সকালে আমি মেল করলাম, নাহলে তো তুমি ক্লাস মিস করে ফেলতা। ডিসকর্ডে কি নাই তোমার? আচ্ছা স্যার, জয়েন করে নিব। জয়েন জয়েন করে নাও, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ডিংটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিং দেওয়ার জন্যই করছি, আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আচ্ছা স্যার। হ্যাঁ, ওকে।